এই যে রিনচেনের এই পজেস হওয়ার কেস, এটা কিন্তু ছোটোবেলা থেকেই হতো। ওদের যে পূর্বপুরুষের যারা আত্মা রয়েছে, যারা এখনও মুক্তি পায়নি, ওই পাহাড়েই বা ওই সারাউন্ডিংয়েই ঘোরাফেরা করে, তারাই ওকে ছোটোবেলা থেকে পজেস করে। বজুদেব তো হচ্ছে একটা ফরেস্ট স্পিরিট, হয় না, বিভিন্ন জায়গার বিভিন্ন ক্ষেত্রপাল হয়, মানে কিছুক্ষণ পর থেকে ওর শরীর খারাপ হতে শুরু করে, মানে কাঁপছে, চোখ ফোক উল্টে যাচ্ছে, ও মানে মানে বমি করা শুরু করেছে, একটুখানি খাবার খেয়ে ও বমি করা শুরু করে, শুধু জল উঠছে, তারপরে নাকি বমি করতে করতে রক্ত বমি হওয়া শুরু করে। ওর যে পাটা রয়েছে, পাটা মনে হচ্ছে চলছে না, পা ভারী হয়ে গেছে। ভূত প্রেত হয়তো চায় না, বাট পিশাচের ক্ষেত্রে আমি বলতে পারি যে ওরা হয়তো চায় যে তাদেরকে নিয়ে আলোচনা হোক। ভক্তির ব্যাপারটা না, যে ভগবানকে আমি ভক্তি করছি আমাকে ভূত প্রেতের অ্যাটাকের থেকে বাঁচানোর জন্য, ব্যাপারটা ঠিক সেরকম হয় না। আমার যেটা মনে হয়, পজিটিভ থিঙ্কিং আর পজিটিভ ম্যানিফেস্টেশনই হচ্ছে ভগবানকে প্রেয়ার করার একটা কারণ। ভগবানকে আমরা কেন প্রেয়ার করি? পজিটিভিটি পাবো। ভগবানের কাছে আমরা একটা মনের ইচ্ছা রাখছি, ভগবান আমি এটা চাইছি, দেখলে হয়েও গেল, এটা কিন্তু ম্যানিফেস্টেশন। প্রকৃতির কাছে আমরা চাইছি, ভগবান মানে কি? প্রকৃতিই তো। ভৌতিক ঘটনা শুনতে আপনারা সবাই পছন্দ করেন, তাই আজকের পডকাস্টেও একটি ভৌতিক ঘটনা। আজকে আমাদের সাথে রয়েছে কিউরিওফাইয়ের কৌস্তব কুমার। কৌস্তব নর্থ বেঙ্গলের একটি ভয়ানক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। তাছাড়াও সেই কিভাবে কিউরিওফাই তৈরি করলো এবং এই কিউরিওফাইয়ের কল রেকর্ড করার সময় তার সাথে ঘটা বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। তাই আজকের পডকাস্টটি একদম মিস করবেন না। কৌস্তব কুমার অন UTS। কৌস্তব কুমার অন UTS। প্রথমবার তুমি এলে। আমাদের যখন গৌরব দার সাথে পডকাস্টটা হচ্ছিল, তার কমেন্টে অনেক আসছিল যে এবার গৌরব দার সাথে হলো, কৌস্তবকে নিয়ে আসো, কৌস্তবকে নিয়ে আসো। তো ফাইনালি তুমি এলে, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংকস ফর হ্যাভিং মি। কেমন লাগছে আজ ওই দিকের চেয়ারে বসে? এই ফিলিংটা একটু আলাদা, মানে আমি সবসময় হয়তো তোমার সিটেই বসি, ঠিক আছে, অ্যাজ আ হোস্ট, বাট অ্যাজ আ গেস্ট যখন আমি এলাম, আমি তোমাকে বলছিলাম ভাই আমার নার্ভাস লাগছে, ঠিক আছে। নার্ভাস এই কারণে লাগছে কারণ আজকে যে ঘটনা বলো বা যে সব জিনিসপত্র নিয়ে আলোচনা করতে চলেছি, বা তুমি যে কোশ্চেনস করবে, আমি জানি না এখনও কী কোশ্চেন করবে, জিনিসপত্রটা এতটা বেশি প্যাথেটিক, এত বেশি নেগেটিভ অরা রয়েছে এই পুরো জিনিসটার মধ্যে, দ্যাটস ওয়াই আমি একটু নার্ভাস এটা নিয়ে কথা বলতে, কারণ বিষয়টা খুবই সেন্সিটিভ যেটা নিয়ে আজকে কথা বলবো। তো এটাই ফিল হচ্ছে এখনও। যখন কনভারসেশন এগোবে তখন আমি বুঝতে পারবো যে এই যে মানে একটা নেগেটিভ অরা, সেই অরাটার থেকে কতটা বেরোতে পারছি। আমি তোমার ফরম্যাটেই করি আজকের পডকাস্টটা, তুমি যেই ফরম্যাটে করো, যে প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করো, তা আজকে তোমার সাথে যখন করছি তোমার ফরম্যাটেই করি। আমরা সচরাচর ঘটনাটাকে একটু পেছনে রাখি, ফার্স্টে অন্যরকম রাখি, কিন্তু আজকে তুমি আছো যখন ঘটনা দিয়েই শুরু করো। ঠিক আছে, ঘটনা, এটাকে আমি একটা কেস স্টাডি বলবো। আমার টিমের, মানে আমার যে প্রোডাকশনের যে টিম আছে, সেই টিমের মধ্যে একটি মেয়ে রয়েছে। সেই মেয়েটির সাথে কথা হচ্ছিলো, মানে তোমার চ্যানেলে আসবো তো একটা পার্টিকুলার কেস নিয়ে তার আগে আমরা স্টাডি করছিলাম। আমাদের এরকম বিভিন্ন কেস স্টাডি কিউরিওফাইটে বা কৌস্তবের আড্ডাতে চলে। এবার সেই মেয়েটি নর্থ বেঙ্গলের একটি ইউনিভার্সিটি, আমি নাম বলছি না, সেখানে অ্যানথ্রোপোলজি নিয়ে MSc করতে গেছিলো। কলকাতার মেয়ে, সাউথ কলকাতার দিকে থাকে, সে গেছিলো হচ্ছে নর্থ বেঙ্গলে। এবার সেখানে যাওয়ার পর ফার্স্ট ইয়ারের শেষের দিকে, আমি ব্যাচটাও বলছিলাম ফর সিকিউরিটি রিজনস, ফার্স্ট ইয়ারের শেষের দিকে ওদের ফিল্ড ওয়ার্ক হয়, সেখানে বিভিন্ন জায়গাতে গিয়ে, বিভিন্ন বাড়িতে গিয়ে ওদের ডেটা কালেক্ট করতে হয়। তো জায়গাটা হচ্ছে তাংতা, এটা কালিম্পংয়ের একদম শেষের দিকের একটা গ্রাম, ভুটান বর্ডারের কাছাকাছি, আমি যদি খুব ভুল না করি। তো সেখানে ওদের 20 দিনের এরকম একটা ফিল্ড ট্রিপ ছিল, যেখানে গিয়ে ওরা বিভিন্ন ডেটা কালেক্ট করবে। এবার এখানে 20 জন মতো ছিল, 12 জন ছেলে, 7 জন বা 8 জন মেয়ে। এবার প্রত্যেকটা গ্রুপে 5 জন করে, এক একটা গ্রুপে 4টে গ্রুপ তৈরি হয়েছিল। এবার এই যে ঘটনাটা বলতে চলেছি, সেখানে কয়েকজনের নাম বলছি আমি। একটা হচ্ছে অনু, যে আমার টিম মেম্বার, রিনচেন একটি মেয়ে, নেপালি মেয়ে, অভিষেক এবং সিমরান।
এবার ওরা ওখানকার লোকাল, মানে তিনজনের যাদের নাম বললাম অনুবাদে, তারা তিনজনেই নেপালি। ওকে, তো ওই যে পার্টিকুলার যে সারাউন্ডিং রয়েছে, ওই যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা মোটামুটি ওরা চেনে বা জানে, বা ওখানের লোকাল, তো অনেক কিছুই ওদের জানার পসিবিলিটিসও রয়েছে। এবার ওরা যখন ওই পার্টিকুলার জায়গাটাতে যায়, যাওয়ার পর কি হয়, ওরা ফিল্ড ট্রিপ স্টার্ট করেছে, বিভিন্ন জায়গা গিয়ে ডেটা নিচ্ছে, ডেটা কালেক্ট করছে, সব কিছু হচ্ছে। এখানে এই যে রিনচেন বলে যে মেয়েটা রয়েছে, সেই মেয়েটার পার্টিকুলার কিছু কেস রয়েছে। বলে না মাথা আসে অনেকের ওপর, তো রিনচেন মাঝে মধ্যেই পজেসড হয়, কিন্তু কোনো ডেমনিক এন্টিটি বা কোনো ইভিল স্পিরিটের মাধ্যমে হয়তো নয়, একজন দেবী ওকে ভর করে। ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে ওকে বলে হচ্ছে বজু দেবতা। এবার রিনচেন যে ছিল, তার যে পূর্বপুরুষরা ছিল, তারা জঙ্গলে কাঠ কুড়োতো, ফার্মিং করতো, মানে চাষাবাদ করতো ওই পার্টিকুলার জায়গায়, হয় না পাহাড়ের ধাপ কেটে কেটে যে চাষ করে, ওরকম চাষ করতো। তো এই যে রিনচেনের এই পজেস হওয়ার কেস, এটা কিন্তু ছোটোবেলা থেকেই হতো। ওদের যে পূর্বপুরুষের যারা আত্মা রয়েছে, যারা এখনও মুক্তি পায়নি, ওই পাহাড়েই বা ওই সারাউন্ডিংয়েই ঘোরাফেরা করে, তারাই ওকে ছোটোবেলা থেকে পজেস করতো, কখনো কোনো নেগেটিভ এন্টিটি, কখনো কোনো পজিটিভ এন্টিটি। এবার পূর্বপুরুষ হওয়া মানেই যে সবাই ভালো হবে সেরকমটা নয়, অনেকে ওর মধ্যে এসে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করতো। মেয়েটা ছোটোবেলা থেকে হাত কাটতো, অনেক সময় মানে কাঁপুনি দেয় না, কাঁপুনি দিয়ে জড়াস্ত চোখের মনে টনে উল্টে যেত, এরকম ব্যাপার ওর ছোটোবেলা থেকেই হতো। কিন্তু যত বড় হয়, এই যে পজিশনের যে ব্যাপারটা, নেগেটিভ এন্টিটি বা পূর্বপুরুষের আত্মারা যখন পজেস করে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকটা কমে আসে, তখন ওকে শুধুমাত্র বজু দেবতা যে রয়েছে সেই পজেস করে। বজু দেবতা হচ্ছে একটা ফরেস্ট স্পিরিট, হয় না বিভিন্ন জায়গার বিভিন্ন ক্ষেত্রপাল হয়, ওই এন্টিটি অর্থাৎ বজু দেবতা যাকে বলা হচ্ছে, সেও হয়তো এরকম কোনো ক্ষেত্রপাল ছিল, যে হয়তো জঙ্গলের রক্ষক বা এরকম টাইপের। এবার যেহেতু রিনচেনের এরকম একটা ব্যাপার ছিল, ও বিভিন্ন খাবার, যেমন ধরো রসুন, আদা, এগুলো খেতে পারতো না, বা ধরো কোনো মাংস, মাংসর মধ্যে ছাগলের মাংস বলো, ওরা পর্ক খায়, সেই পর্কের মাংস, মানে পর্কটাই তো মাংস, তো শুয়োরের মাংস, এগুলো খেতে পারতো না, বা চিকেন খেতে পারতো না। যখনই খেত তখনই এই বজু দেবতা ওকে পজেস করতো, কারণ এইসবের মাধ্যমে এই যে বজু দেবতা রয়েছে অ্যাট্রাক্টেড হয়ে যায় বা অ্যাক্টিভেট হয়ে যায়। এবার এখানে আর একটা ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ওরা যখন জায়গাটাতে গেছিল তখন ছিল এপ্রিল মাস, শিলিগুড়িতে তখন বেশ গরম, কিন্তু তাংতা বলে যে জায়গাটায়, তখন ওখানে টেম্পারেচার চলছে অ্যারাউন্ড 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মাঝে মধ্যে বৃষ্টিপাতও হচ্ছে। মানে বুঝতেই পারছো, মানে পাহাড়ের এরকম একটা গ্রাম, জঙ্গলে ঘেরা, তার মধ্যে এরকম একটা গ্লুমি পরিবেশ, কুয়াশাচ্ছন্ন, টেম্পারেচার কম, মানে পুরো আমরা হরর মুভি দেখি না, ঠিক আছে, হরর মুভিতে পাহাড়ের যেরকম সিনারিও থাকে, ওই সময় ওখানে সিনারিওটা প্রায় সেম ছিল। এবার 20 জন গেছিলো ফিল্ড ট্রিপে। ঘটনা শুরু হয় দ্বিতীয় দিন থেকে। দ্বিতীয় দিনের যে ঘটনাটা, সেটা হচ্ছে যে ওরা গেছে, ওরা ফিল্ড ট্রিপ স্টার্ট করে দিয়েছে, 1-2 দিন কাজও হয়ে গেছে। সেকেন্ড যে দিন ছিল, সেই দিন রাতের বেলা ওদের ওই ক্যাম্প ফায়ার টাইপের হচ্ছিলো। এবার বুঝতেই পারছো, এমএসসি পড়ছে কলেজের ছেলেমেয়ে, তাদের মধ্যে তো এরকম ব্যাপার থাকবে, একটু পার্টি করব, একটু বন ফায়ার করবো, জঙ্গলের মধ্যে ঘিরে একটু আড্ডা ফাড্ডা, গিটার জ্যামিং, এইসব হবে। তো এই যে রিনচেন বলে যে মেয়েটি রয়েছে, সেই মেয়েটিকে ওর বন্ধুরা ফোর্স করছে যে খা কিছু, তুই এরকম বসে আছিস, খাচ্ছিস না। তো আমি যতদূর শুনলাম বা জানলাম, রিনচেন কিছুটা হলেও পর্কের মাংস, মানে শুয়োরের মাংস মুখে লাগিয়েছিল, খেয়েও ছিল। ছোটবেলা থেকে খেত না, ছোটবেলা থেকে খেত, মানে দেখো খেত, কিন্তু খাওয়ার পর এরকম টাইপের প্রবলেম যেহেতু হতো, পজিশনের যে কেসটা হতো, সেই কারণে বন্ধ করে দিয়েছিল। কিন্তু যেহেতু এখনও এরকম টাইপের একটা জায়গাতে রয়েছে, সারাউন্ডিংয়ে রয়েছে, খেয়ে নিয়েছে ফোর্স করাতে। এবার এটা হওয়ার পর না, ওর মানে কিছুক্ষণ পর থেকে ওর শরীর খারাপ হতে শুরু করে, মানে কাঁপছে, চোখ ফোক উল্টে যাচ্ছে, মানে ও মানে মানে বমি করা শুরু করেছে, একটুখানি খাবার খেয়ে ও বমি করা শুরু করে, শুধু জল উঠছে। তারপরে নাকি
বমি করতে করতে রক্ত বমি হওয়া শুরু হয় রাদার। বমি করতে করতে ভেতর থেকে রক্ত বেরোচ্ছে। আর ও কনস্ট্যান্টলি একটা কথা বলছিল, ওর যে গলাটা রয়েছে সেই গলাটা ভেতর থেকে কেউ টিপে ধরেছে। বাইরে থেকে গলা টিপলে বোঝা যায়, বাট ও বলছে ওর গলার ভেতরে কোনো হাত আছে, সেই হাতটাও ওর গলাটাকে ভেতর থেকে টিপছে। এরপর মেয়েটার শরীর খারাপ। এখানে আরও দুজন রয়েছে, সিমরান অ্যান্ড অভিষেক, যারা নেপালি। তাদেরও আস্তে আস্তে এই প্রবলেমটা হওয়া শুরু করে। ওদেরও বমি হয়, রক্ত বমি হওয়া শুরু করে, ওদের নিজেরও মানে শরীর খারাপ হতে শুরু করে। তো এখানে পার্টিকুলার একটা গাছ আছে, সেই গাছের পাতা, ওটা লোকালে ওরা তিতাপাতি এরকম টাইপের কিছু একটা বলে। তো ওটার ঘ্রাণ যেটা, ওটার যে স্মেল, ওটা খুবই স্ট্রং। তো ওটা তুমি যদি হাতে রাব করে নাকের কাছে নিয়ে যাও, খুব মানে একটা খুব প্রমিনেন্ট একটা গন্ধ বেরোবে। আর পজিশন কাটাতে নাকি এই যে তিতাপাতি ওখানে লোকাল যারা রয়েছে তারা ইউজ করে। অনু বলে যে মেয়েটি আমাকে এই ঘটনাটা বলছিল, আমার টিমের যে মেম্বার, ও বলছে আমাদের পাহাড়ের মধ্যে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট হয়। তো আমরা ধরো কোথাও দেখলাম যে তিতাপাতি রয়েছে, মানে আমাকে বলছে তিতাপাতি রয়েছে, ওটা পকেটের মধ্যে নিয়ে নেয়, পড়ে আছে ওটা পকেটের মধ্যে নিয়ে নিল, বা গাছে রয়েছে ছিঁড়ে নিল। তো ওই তিতাপাতি ক্রাশ করে ওই যে রিনচেন বলে যে মেয়েটি, তাকে শোকানো হয়। বাকি যারা পজেসড হয়েছিল কিনা আমি জানি না, বাট ওদের শরীর খারাপ হচ্ছিল, যাদের প্রবলেমগুলো হচ্ছে, হ্যাঁ মানে ওটা পজেস হওয়ার কারণে হয়নি, ওটা হয়তো তোমার পজেশন একটা হয়, আর একটা হচ্ছে দৃষ্টি পড়া, কোনো প্রেতাত্মার দৃষ্টি পড়া, সেই দৃষ্টির কারণে হয়তো ওদের শরীর খারাপটা হয়েছিল। তো ওদেরকেও এই তিতাপাতি শোকানো হয় ক্রাশ করে। আস্তে আস্তে সিচুয়েশন নর্মাল হয়। এই যে ঘটনাটা আমি তোমায় বললাম, এটা কিন্তু একটা স্টার্টিং। এই স্টার্টিংয়ের পর থেকে মেন ইনসিডেন্টসগুলো হওয়া শুরু হয়। 4 জনের সাথেই বিভিন্ন ধরনের ইনসিডেন্টস ঘটেছে। প্রথমে আমি আসছি হচ্ছে রেঞ্চনের ব্যাপারটা আমি তোমায় বললাম। এবার অনু কী ফিল করেছে সেটা আমি তোমায় বলছি। এবার ওরা হোমস্টেতে ছিল। অনু বলে যে মেয়েটা, সে মাঝরাতে ওয়াশরুমে যাবে। এবার ওখানের ওয়াশরুম তো আমাদের এই কলকাতার ওয়াশরুমের মতো নয়, ঠিক আছে, একটা টিনের দরজা রয়েছে, ভেতরে ইন্ডিয়ান স্টাইলে যেরকম টাইপের হয়। আর ও মানে আমাকে যেটা বলেছে, যেখানে ওই ইন্ডিয়ান স্টাইলের ল্যাট্রিনটা ছিল তার সামনেই একটা আয়না মতো ছিল, ঠিক আছে। তো ও টয়লেট করতে বসেছে, করতে করতে হঠাৎই ওর মনে হচ্ছে টিনের চাল দেওয়া, সামনে টিনের দরজা, ওই টিনের চালের ওপর না মানে কেউ একটা হেঁটে চলে বেড়াচ্ছে, মানে কোনো বেড়াল, ভামবেড়াল, লেপার্ড ওরকম টাইপের না, কারণ ওদের মানে যে থাবাগুলো হয় ওগুলোতে প্যাডিং থাকে। তো খুব বেশি যে সাউন্ড হয় সেরকম টাইপের সাউন্ড কিন্তু ওটা নয়। আচ্ছা, তুমি বা আমি বা আমাদের যেরকম বডি ওয়েট, আমরা যদি একটা টিনের ওপর দিয়ে হেঁটে চলে বেড়াই, যেরকম টাইপের একটা সাউন্ড হবে সেরকম একটা সাউন্ড সে পাচ্ছে ওই ওয়াশরুমের মধ্যে থেকে। ভয় পেয়েছে, উঠে এসছে ওখান থেকে, ঠিক আছে। হাত ফাত ধোয়ারও হয়তো খুব একটা সুযোগ পায়নি মেয়েটি। বেরিয়ে এসে সামনে দেখছে একটা কালো বেড়াল টাইপের দাঁড়িয়ে রয়েছে। এবার সেই যে বেড়ালটা রয়েছে, সেই বেড়ালটার মানে কুচকুচে কালো বেড়াল কেন বুঝতে পারলো, চোখের মনিটা মানে জ্বলছিল। ওকে, একটা গ্রিনিশ ইয়েলো কালারের একটা চোখের মনি দেখতে পেয়েছে, একটা বেড়াল টাইপের রয়েছে। সেটা দেখার পর ও বিশাল ভয় পায়। প্রথমে টিনের ওপরে মানে ছাদের ওপরে, বাথরুমের রুফের ওপরে এরকম টাইপের আওয়াজ শুনতে পেয়েছে। তারপরেই এরকম টাইপের একটা বেড়াল দেখতে পেয়েছে বাইরে এসে। তারপরে ও চোখের পলক ফেলেছে। পলক যখন ফেলেছে, তারপর যখন চোখটা খুলেছে, দেখবে অনেক সময় আমরা ভয় পেলে না চোখটাকে বন্ধ করে নিই, যাতে হ্যালুসিনেশন করছি বা দুঃস্বপ্ন দেখছি, তো মনে হয় যে চোখের পলকটা ফেলবো, আবার যখন চোখটা খুলবো তখন থাকবে না। এটা আমার সাথেও হয়েছে। তো তারপরে ও যখন চোখটা খুললে তখন কেউ সামনে ছিল না, বাট ওই হোমস্টেতে যারা মালিক ছিল, হোমস্টের মালিক, তাদের একটা কুকুর ছিল। সেই কুকুরটা অনুষ্কার সামনে চলে আসে, আর মানে সামনের দিকে তাকিয়ে গ্রাউলিং করে না, মানে ভেতর থেকে একটা গ্রাউলিংয়ের শব্দ আসে কুকুরদের, সেরকম একটা গ্রাউলিংয়ের শব্দ আসছে। মানে এটা কনফার্ম যে ওখানে কেউ একটা ছিল, সে এখন আর নেই,
যার জন্য অনু যখন ওকে দেখে শক ফিল করেছে, একটা কুকুর এসেও ওরকম পার্টিকুলারলি ওই জায়গাটাতে দাঁড়িয়ে গ্রাউলিং করছে। দেখবে এই যে কুকুর বলো বা বেড়াল বলো, এরা কিন্তু খুব প্রমিনেন্টলি বুঝতে পারে যে এখানে কোনো পার্টিকুলার নেগেটিভিটি বা কোনো কিছু আছে কি না, চোখে দেখতে না পেলেও। এর পরের দিন সকালে ফিল্ড ওয়ার্কে আবার বেরিয়েছে। দেখবে পাহাড়, মানে দুটো পাহাড় রয়েছে, সেই পাহাড়ের মাঝখানে জঙ্গল, একটা নদী থাকে, যেতে হয় ওরকমভাবে। তো ওরা ট্রেকিং করে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের দিকে যাচ্ছে, মাঝখান থেকে একটা নদী ছিল। পরের দিন প্রায় সকালেরই কথা এটা। এবার নদীর মধ্যে যখন ও পা ফেলেছে অনুষ্কার, স্বচ্ছ জল, পুরো কাঁচের মতো স্বচ্ছ জল, বেরোতে হয়তো 1 মিনিট লাগবে, বাট ওর মনে হচ্ছে যে ওর গাটা ভারী হয়ে আসছে। ওর যে পাটা রয়েছে, পাটা মনে হচ্ছে চলছে না, পা ভারী হয়ে গেছে। অনেক সময় প্রেগনেন্সির সময় মহিলাদের এরকমটা মনে হয়, পা ভারী হয়ে যাওয়ার যে ফিলিংসটা, হাঁটতে না পারার একটা ফিলিংস। এবার ও নদীর মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে আসছে, বাট ওর বারবার মনে হচ্ছে পেছন থেকে দুটো হাত, ঠিক আছে, তখন ওর পাটা না মানে জলের মধ্যে থেকে টানছে। ও নদীটাকে পার করছে, সেই সময় মনে হচ্ছে যে ওর পাটাকে জলের ভেতর থেকে কোনো হাত নিচের দিকে টানছে। জল স্বচ্ছ, ও মাথাটা ঘুরিয়েছে। মাথাটা ঘোরাবার পর ও দেখলো কালো ছায়ার মতো কিছু একটা ছিল। সাডেনলি লাইক জলের মধ্যে কোনো কিছু মিশে গেলে যেরকম হয়ে যায় না, ধরো তুমি চিনি গুলছো, চিনিটা হুট করে মিশে গেল, তো ওর ওরকম মনে হলো যে কিছু কালো একটা এন্টিটি বা অবয়ব টাইপের কিছু একটা ছিল, সেটা হঠাৎই জলের মধ্যে মিশে গেল। ওর বন্ধুরা ওকে এরকমভাবে দেখলো, দেখার পর ওরা এলো, ওকে ধরতে চাইছিল, বাট অনু তখন মানে ও এমন একটা ফ্রেজের মধ্যে ছিল, ও নিজের গায়ে কাউকে টাচ করতে দিচ্ছে না, ঠিক আছে। তারপরে যাই হোক ওকে ধরে নদীটাকে ক্রস করানো হলো। আফটার দ্যাট সন্ধেবেলাতে ও যখন বাড়ি ফেরে, যখন ও ড্রেস চেঞ্জ করছে, আয়নার সামনে ও দেখতে পায় ওর পিঠের বাঁদিকটাতে, ঠিক আছে, মানে দুটো আঙুলে ধরো তুমি স্ক্র্যাচ করলে, আঁচড় মারলে, ঠিক আছে, যেরকম টাইপের দাগ হবে, মানে কি বলবো, মানে পিঠের এই পোর্শন থেকে একদম কোমরের নিচ অবধি ওরকম টাইপের দুটো লম্বা একদম চেরার মতো দাগ। অ্যান্ড আমাকে যখন ও বলছিল, কালকে রাতে যখন কথা হচ্ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার পেন বা কোনো কিছু ফিল হয়নি? এতক্ষণ ধরে তুমি এরকম টাইপের একটা ক্ষত নিয়ে ঘুরছিলে, তোমার তো কিছু ফিল হওয়ার কথা, জ্বালা তো করবে অ্যাটলিস্ট। বলছে না কৌস্তভ, কোনো রকমের কিচ্ছু ফিল হয়নি। যখন ও দেখলো জিনিসটা, তখন হয়তো সাইকোলজিক্যাল কিছু ইম্প্যাক্টের জন্য ওর তখন হয়তো জ্বালা ফিল হওয়া স্টার্ট হয়েছে, বাট যতক্ষণ অবধি ওর ড্রেস চেঞ্জ করার জায়গাতে আসেনি বা ড্রেস চেঞ্জ করেনি, ততক্ষণ অবধি ওর কিন্তু কিছু ফিল হয়নি। বাট আমাকে এটাও বলছে যে আমি জানি না এটা কখন থেকে হয়েছে, আগের দিন রাতে বিড়ালটাকে দেখার পর এরকম হয়েছে বা অ্যাকচুয়ালি। এবার ও বলছে চুলকুলো এত লম্বা তো একটা আঁচড়ের দাগ আসবে না, তাহলে কেন এলো? সিমরান বলে যে মেয়েটা ছিল, অনুষ্কার সিমরান একই জায়গাতে ছিল, ঠিক আছে। তো এই ব্যাপারটা ঘটে, তো ডেটল ফেটল কিছু এ করার জন্য হোমস্টের যে মালিক রয়েছে তার কাছে গিয়ে যে যদি কিছু থাকে, আর জায়গাটায় কোনো দোকানপাট কিচ্ছু নেই, এমন একটা অফবিট জায়গা, ওখানে মানে তুমি জল যে খাবে, ঠিক আছে, জলটাও জোগাড় করাটা খুব টাফ, মানে গাড়িতে করে ওখানে হয়তো মালটাল সাপ্লাই হয়। তো যখন অনু ওই হোমস্টের মালিকের কাছে গেছে, তখন অবভিয়াসলি সিমরান ওর সাথে ছিল, রুমমেট ছিল, ও তখন এই জিনিসটা দেখেছে, ও দেখে একটুখানি ভয় টয় পেয়েছে। আচ্ছা, তো যাই হোক, মানে এবার শোয়ার রেডি করবে, অনুষ্কাও আসছে, এরকম টাইপের ব্যাপার। এরকম একটা সময় ও মানে লাইট ফাইট জ্বালে শোয়ার আগে চুলটাকে আঁচড়াচ্ছে। এবার চুল যখন আঁচড়াচ্ছে তখন আয়নার সামনে আঁচড়াচ্ছে, ঠিক আছে। ওর আয়নার মধ্যে হঠাৎই ও দেখতে পাচ্ছে যে ওর সামনে, মানে আয়নাতে দেখতে পাচ্ছে ওর পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এবার যখন ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, ও স্বভাবতই তোমার পেছন ফিরে তাকিয়েছে। তাকানোর পর ও দেখতে পেয়েছে যে কেউ নেই ওখানটাতে। মানে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছ, ওরকম একটা অ্যাম্বিয়েন্স, সেখানে তুমি আয়নাতে দেখতে পাচ্ছ তোমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, পেছন ফিরে দেখছে কেউ নেই।
দেখো ভূত প্রেত বা প্যারানর্মালের থেকেও আগে মানে মেয়েদের বা আমাদের একটা জিনিসই হতো মনে হবে চোর ডাকাত কেউ এরকম ঢুকলো না তো, বা কেউ এরকম ঢুকলো না তো যে হার্ম করতে চায় বা ক্ষতি করতে চায়। ও আবার যখন আয়নার দিকে তাকিয়েছে চুলটা আঁচড়াবার জন্য, আবার কাউকে একটা দেখতে পেয়েছে। এবার দেখতে পেয়ে ওর ভয় পেয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছে। ভয় পেয়ে ও চিল্লেছে, খুব জোরে চিল্লেছে। চিল্লানোর পর ও দেখতে পাচ্ছে ওই যে অবয়বটা ছিল সেই অবয়বটা নেই, কিন্তু কাঁচের ওপরে মানে রক্তের ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। মানে ধরো আমি আমার বুড়ো আঙুলটা রক্তের মধ্যে ডোবালাম, তারপর যদি আমি কাঁচের মধ্যে ছাপ দিই যেরকম টাইপের একটা ছাপ তৈরি হবে, সেরকম টাইপের একটা ছাপ তৈরি হয়েছে। সবাই এসেছে। হ্যাঁ ভাই, খুবই ভয়ানক ব্যাপারটা। মানে রক্তের ছাপ কাচের মধ্যে দেখতে পাওয়া, তার আগে এরকম একটা বিষয়বস্তু সবার সাথেই হয়েছে, রিনচেনকে দিয়ে স্টার্ট হয়েছে। হ্যাঁ, এক এক করে এবার সবার সাথে হচ্ছে। মানে ওদের গ্রুপের মধ্যে যারা যারা ছিল, এবার ছেলেরা মেয়েরা তো আলাদা আলাদা জায়গায় রয়েছে, ঠিক আছে, ছেলেদের একটা হোমস্টে ছিল, মেয়েদের আলাদা হোমস্টে ছিল। এবার অনুষ্কার সাথে এই ব্যাপারটা হয়েছে আগের দিন রাত থেকে, ঠিক আছে। তারপরে সিমরান এই ব্যাপারটা ফিল করলো, সবাই এসছে। মেয়েটা তো মানে লিটারালি কাঁপছে, ভয়ে কাঁপছে, ঠিক আছে। সবাই এসে ঘরের মধ্যে অন্য কাউকে দেখতে পায়নি, বাট যেটা দেখতে পেয়েছিল কাঁচের ওপরে বা আয়নার ওপরে ওই যে ফোটা ফোটা রক্তের যে দাগটা রয়েছে, সেই দাগটা কিন্তু ওরা দেখতে পেয়েছে। তার মানে মেয়েটা যে হ্যালুসিনেট করছে সেটাও আমি বলতে পারবো না, সত্যিই হয়েছে, সত্যিই কিছু একটা দেখেছে, নয়তো বাকিরাও তো না দেখে থাকতে পারবে না, তাই না? তো এই টোটাল যে জিনিসপত্রগুলো হচ্ছে বা হচ্ছিল, তার সব থেকে প্রমিনেন্ট যে ভয়ের জায়গাটা, সেটা এবার আমি তোমাকে বলবো। এবার সব থেকে ভয়ের যে জায়গাটা সেটা হচ্ছে অনু, রিনচেন, সিমরান আর অভিষেক, ঠিক আছে, এটা চারজন। আর একটা ছেলেও ছিল, নেপালি ছেলে ছিল। মানে ওখানে অনুই একমাত্র হয়তো বাঙালি, মানে আমাদের এই জায়গার, বাকি চারজনই নেপালি ছিল। তো ওরা ওদের তাংতা থেকে বেরিয়েছে, তাংতা থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে ফিল্ড ওয়ার্কে। সেটা মানে ওই ভালুগাঁও বলে কোনো একটা জায়গা রয়েছে, ঠিক আছে। এবার ধরো ওরা যাদের বাড়িতে ডেটা নিতে যেত, তারা বিভিন্ন জিনিসপত্র খাওয়ার অফার করতো ওদেরকে। এবার ওখানে অনু দেখবে পাহাড়ে চিনি দিয়ে নুন, মানে চিনি দিয়ে চা হয় না, নুন দিয়ে দেয়, ঠিক আছে, সল্টি। তো অভিষেক যে ছিল সে ছাং খেয়েছিল, লোকাল একটা ড্রিঙ্ক ওখানকার, ঠিক আছে, মানে মদ ক্যাটাগরির। তো ছাং খেয়েছে, বাকিরা ওই নুন চা খেয়েছে। নুন চা খেয়ে এবার ওরা ভালুগাঁওয়ের ওপর দিয়ে যাচ্ছে। এই সময়টা পার্টিকুলারলি মানে দুপুরের পর্ব, মানে বিকেল হয়ে সন্ধে হবে এরকম একটা সময়। যেতে যেতে অভিষেকের না মানে শরীর খারাপ হতে শুরু করে। কীরকম শরীর খারাপ? ধরো প্যারালিসিস হচ্ছে, হাত পা বেঁকে যায়, সেরকম একটা হচ্ছে, আবার ঠিকও হয়ে যাচ্ছে। আবার আর একটা যেটা প্রবলেম যেটা ফেস করছে সেটা হচ্ছে অভিষেক মানে ধরো একটা জায়গায় চুপ করে গেল, মানে হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে গেল, বাকিটা তো হেঁটে হেঁটে অনেকটা এগিয়ে গেছে, পেছন ফিরে দেখছে যে অভিষেক একটা পার্টিকুলার জায়গাতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে চোখটা বন্ধ আর এরকম সামনে পেছনে দুলছে, দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, ঠিক আছে। ওরা ওর কাছে গেছে, বলছে কিছু প্রবলেম হয়েছে, বলছে না কিছু প্রবলেম হয়নি, চল এগিয়ে চল, ঠিক আছে, এরকমভাবে হচ্ছে। তারপর পার্টিকুলার যখন মানে ফিরে আসবে তাংতাতে, ওদের হোমস্টেতে ফিরে আসবে, একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা লোকালরাও এড়িয়ে চলে, ওই জায়গাটার ওপর দিয়ে ওরা আসছিল। আস্তে আস্তে হঠাৎ অভিষেক কি করেছে, ওখানে তো দাঁড়িয়েই গেছে, ঠিক আছে, মানে এমন এমন অ্যাক্টিভিটি করা শুরু করে, ঠিক আছে, মানে মনে হচ্ছে যে ও বাকি যারা টিম মেম্বার্স রয়েছে সবাইকে মেরেই ফেলবে, এরকম অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। হাত পা চালাচ্ছে, মানে ইভেন আরেকটা যে নেপালি ছেলে ছিল বললাম না, ওর সাথে হাতাহাতি হয়ে গেছে পুরো, আর ওর গায়ে অমানবিক একটা জোর চলে আসছে। এটা আমরা দেখেছি তখন, মানে আমি আমার মানে নিজের কেসেও দেখেছি, যখন কেউ পজেস হয় না, তার মধ্যে একটা সুপার হিউম্যান স্ট্রেংথ চলে আসে। সেই স্ট্রেংথের একটাই কারণ, সেটা হচ্ছে যে তুমি তোমার লিমিটস জানো না, বাট একটা প্রেতাত্মা বা একটা ইভিল এন্টিটি সে তার লিমিটেশনসটা জানে। তো কি হয় যে এরকম অ্যাটাক করছে, এরকম প্রবলেম স্টার্ট হয়ে গেছে, মানে নেপালিতে একটাই কথা বলছে, সবাইকে মেরে দেবো, সবাইকে মেরে দেবো। হ্যাঁ,
তারপরে কি হয়, ওরা একটা তো গ্রুপে গ্রুপে কাজ করছে, ওদের সামনেই একটা টিম ছিল, ঠিক আছে, সেই টিমটাকে ফোন করে, বা যেহেতু কাছে ছিল ওরা খুব তাড়াতাড়ি চলে আসে স্পটে। ওখানে দুটো ছেলে ব্রাহ্মণ ছিল, ওরা জিনিসটা দেখে বুঝতে পেরেছে কি হয়েছে বা না হয়েছে। তারপরে কি হয়, একটা ছেলে নিজের পৈতেটা বার করেছে, পৈতে নিয়ে কিছু একটা চান্টিং করছে, আর অভিষেককে আরও বাকিরা ধরে রয়েছে। অভিষেকের বুকের ওপর বাঁদিকে হাত দিয়ে কিছু একটা মন্ত্র চান্ট করছে। আর একটা যে ব্রাহ্মণ ছেলে ছিল, ঠিক আছে, অভিষেকের পেছনে একটা পাথরের মতো ছিল, ওখানটাতে দাঁড়িয়ে অভিষেকের মাথাটা হাতের মধ্যে রেখেছে, মানে ওপর থেকে মাথায় হাত দিচ্ছে, দিয়ে কিছু একটা চান্টিং করছে। এরকম করতে 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 আস্তে আস্তে অভিষেক, মানে ওই যে অ্যাগ্রেসিভ যে ব্যাপারটা ছিল সেটা আস্তে আস্তে ওর যে দেহটা রয়েছে ওটা শিথিল হয়ে যায়, মানে প্রায় অজ্ঞানের মতো হয়ে যায়। ওকে আর তাংতাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর, সেবা শুশ্রূষা করার পর ওখানে আর রাখা যায়নি। ওকে ইমিডিয়েট বেসিসে পরের দিন গাড়ি ফাড়ি ডেকে এনে ওকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়, ওখানে একটা হসপিটালে ভর্তি করা হয়। বাকি আমার যেটা মনে হয়েছে এই পুরো কেসটা শুনে, অ্যাকচুয়াল হরর ইনসিডেন্ট তুমি যখন শুনবে বা যখন কারুর থেকে জানবে, দেখবে কোনো কনক্লুশন হয় না, কিসের জন্য কি হয়েছিল না হয়েছিল সেগুলো আমরা কথাবার্তা বা কেস স্টাডি করতে করতে বার করি। তো আমার যেটা মনে হয়েছে, এই যে রিনচেন বলে যে মেয়েটি ছিল, তার সাথে তো এরকম পজিশনের ঘটনা ঘটতো, আগে থেকেই ঘটতো। আর এই যে এন্টিটিটা রয়েছে দেবতা বলে, বা লোকাল আমি ক্ষেত্রপাল বললাম, সেই বজু দেবতা আই থিঙ্ক যখন রিনচেনের সাথে ছিল বাকিদের ওপরও নিজের প্রভাবটা বিস্তার করেছিল। হয়তো অনু, সিমরান এরা ভয় পেয়েছে, কিন্তু ওরা কিন্তু পজেসড হয়নি ডাইরেক্ট, ওদের ওপর এফেক্ট এসছে। বাট রিনচেন আর অভিষেক এরা দুজন কিন্তু পজেসড হয়েছিল। এবার কিভাবে অভিষেকের পজিশনের যে কেসটা ছিল সেটা এরকম, বললাম না লোকাল জায়গাটা খুব একটা ভালো নয়, ওখানে একজন লামা থাকতেন, বৌদ্ধিস্ট মং যারা তাদের লামা বলে, লামা থাকতেন। সেই লামা যখন ছিলেন ওখানে, ওনার কোনোভাবে একটা অপমৃত্যু ঘটে, ওনার যে আত্মা ওখান থেকে হয়তো বেরিয়ে যেতে পারেনি, এটা লোকালরা ক্লেম করে। এবার ওখানে ওই পার্টিকুলার প্রেতাত্মা যেটা রয়েছে সেটা বন্দি হয়ে একটা লুপের মধ্যে হয়তো ঘোরাফেরা করে। এবার ধরো কেউ বেলাল্লাপনা করছে, মদ মাংস খেয়ে ওখান দিয়ে পাস করছে বা কিছু করছে, ওটা ওনার পছন্দ নয়। দ্যাটস ওয়াই ওখানে ওই এন্টিটি অভিষেককে হয়তো পজেস করে। আর যেহেতু ওই বজুদেবতারও একটা অ্যাসপেক্ট ছিল, উনিও তো এইসবে অ্যাট্রাক্টেড হতেন। এখানে আমি 3-4টে পয়েন্ট আমি ঘটনা শেষে বলছি। ইভেন এরকমটাও বলে শান্তদীপ যে যখন পজিশনটা হচ্ছে এরকম হয়ে গেছে, ওরা তো বুঝতে পেরেছে, ওরা হনুমান চালিসাও চালিয়েছিল, বাট পাহাড়ে বাফারিং হচ্ছে, 1-2 লাইন হয়েছে। যখন ওটা শুনেছে অভিষেক, শুনে নেপালিতে বলেছে এটা বন্ধ কর, না তো আবার মেরে দেবো। আমি জাস্ট একটা জিনিস ভাবছি, আবার মেরে দেবো এই কথাটা কেন এক্স্যাক্টলি ওটাই বলতে, আবার ওয়ার্ডটা কেন? আগে হয়তো কিছু করেছে, হতে পারে হয়তো আগের কোনো টিম ছিল, বা আগে যাদের সাথে এরকম হয়েছে বা যারা এরকম করেছে তাদের মধ্যে হয়তো কাউকে মেরেছে। আবার ওয়ার্ডটা আমার কাছে খটকার জায়গা। ইভেন এই যে বললাম না, এই বজু দেবতা রয়েছে, সে ব্লাড বলো, মাংস বলো বা যাই বলো, সেটাতে অ্যাট্রাক্টেড হন বা অ্যাক্টিভেটেড হয়ে যান। এই যে রিনচেন বলে যে মেয়েটি রয়েছে, তার যখন পিরিয়ডস হতো সেই সময়ও নাকি ওর মধ্যে এরকম পজিশনের ব্যাপার দেখা যেত, কারণ রক্ত এই জিনিসগুলোকে খুব বেশি অ্যাট্রাক্ট করে। বা আর আমরা বলি না, যখন এরকম মান্থলি সাইকেল চলে মেয়েদের, তখন মানে অনেক জায়গায় মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, ভাবে যে অপবিত্র হয়ে রয়েছে। বাট এই সময় মেয়েরা কিন্তু সব থেকে বেশি পবিত্র হন, কারণ এটাই তো ক্রিয়েশন। মানে যদি এই সাইকেলটা না চলে, আমি তুমি বা এই যে পৃথিবীতে যে প্রাণের উদ্ভব, ঠিক আছে, সেটা তো কখনোই হতো না। আর এই যে ব্লাডটা রয়েছে এটা খুবই মানে পাওয়ারফুল ব্লাড। বিভিন্ন তান্ত্রিক রিচুয়ালস বলো, ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারা কিন্তু মানে এই যে ব্লাডটা রয়েছে এটার থেকে বেশ নোংরা নোংরা কাজ হয়, মানে মানুষকে মেরেও ফেলা যেতে পারে। আমরা ধরো এখানে বিভিন্ন ধরনের তান্ত্রিক প্র্যাকটিসেস দেখছি, তুমি যদি টার্কিতে দেখো, টার্কিতে কিন্তু এই সকল জিনিসপত্র নিয়ে, চুল, নোখ, পিরিয়ডসের ব্লাড, বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক হয়। এখানে শুয়োরের মাথা কেটে
সেটার মধ্যে বিভিন্ন ধরনের শুরু যে নাড়ি ভুঁড়ি রয়েছে ওটাকে পেঁচিয়ে সেখানে এই পিরিয়ডসের ব্লাডটা দিয়ে মারণক্রিয়া অবধি করা হয়। এটা বিভিন্ন সোর্স থেকে জেনেছি, খুব বেশি ইন্টারনেটে অ্যাভেলেবেল নয়। মানে সুলেমানি তন্ত্রের একটা শাখা নাকি এটা, মানে এরকম টাইপের ওরা বলে। তো এই সময় মানে রিনচেনের যে পজেস হওয়ার ব্যাপারটা, ও মাঝে মধ্যেই পজেসড হতো। এবার সে যখন এদের সাথে ছিল, আর আরেকটা যেটা ব্যাপার ছিল, কোনো জঙ্গল বা কোনো বাগান বা যাই হোক বা কোনো ক্ষেতের মধ্যে এই রিনচেন মানে নর্মালি প্রবেশ করতে পারতো না। প্রবেশ করলেই এই বোঝো দেবতা অ্যাক্টিভেটেড হয়ে যেত। এবার ও এসছে এরকম পাহাড়ি একটা জায়গাতে, সেখানে কত পারমিশন নিয়ে তুমি ঢুকবে, জায়গাটাই তো জঙ্গল পুরো। দ্যাটস ওয়াই এটার এফেক্ট হয়তো খুব বেশি ছিল। আমি নিজে যে ঘটনাগুলো সম্প্রচার করেছি কৌস্তবের আড্ডাতে বা কিউরিও ফাইটে বা তোমার, আমি এরকম টাইপের ঘটনা কিন্তু কখনো শুনিনি। মানে অনেক ধরনের কোশ্চেন সেখান থেকে অ্যারাইজ করবে, অনেক কোশ্চেন তৈরি হবে। আমি নিজেও প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাইনি, যে আমাকে যদি কেউ কোশ্চেন করে এটা কেন সেটা কেন, এটা আমি বলতে পারবো। এটা পুরোপুরি আমি জেনেছি, জানার পর আমি তোমাকে বললাম। এবার তোমার কি আর এই দেবতা আমার যেটা মনে হচ্ছে যে একটা হয় না যে ছেড়ে চলে যায় আবার আসে, এটা মনে হচ্ছে নয়, মানে এর মধ্যেই হয়তো রয়ে গেছে ওই ডিঅ্যাক্টিভেট আর অ্যাক্টিভ মোডে। এক্স্যাক্টলি, মানে তুমি এটাকে স্প্লিট পার্সোনালিটি বলতে পারো অনেক ক্ষেত্রে। হয়তো আরেকটা পার্সোনালিটি হয়তো এই দেবতার রয়েছে, এটা যেটা আমার মনে হচ্ছে। কারণ তাছাড়া আমি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন এখানে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। কারণ দুটো জিনিস মানে আমি যদি পিঠের আঁচড়টা সরিয়ে দিলাম, কারণ অনেকে বলে, আমি দেখেছি যে চুলের জন্য যদি স্কিন সেন্সিটিভ হয় তখন পিঠের আঁচড় পড়ে। আমারও হয়, আমার ওয়াইফের চুলের জন্য বাই চান্স যদি পিঠের বা হাতে লাগে, রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে, বিছানায় রয়েছে, তখন দাগ চলে আসে। ওকে, তো সেটা আমি সেই লজিকে সরিয়ে দিলাম। কিন্তু আয়নায় ওই যে রক্তের ফোঁটা, ওটা কি করছে? এক্স্যাক্টলি। আর ইভেন মানে তুমি চুলের কনসেপ্টটা বললে, ঠিক আছে, অনু বলে যে মেয়েটি রয়েছে এইসবের ব্যাপারে খুবই কনসার্ন। কারণ ও আমার প্রায় 2019 থেকে সাবস্ক্রাইবার ছিল, তারপর এখন টিম মেম্বার। যাই হোক, এই যে এরকম একটা জায়গার মধ্যে গেছে বা এরকম টাইপের, যখন ওর সাথে ইভেন এই ঘটনাগুলো ঘটছে বা কিছু, ও আমাকে ইনস্টাতে কিন্তু মেসেজও করেছে যে এরকম এরকম হচ্ছে। তখন মানে এটা আমি কিন্তু প্রায় 1-1.5 বছর আগের ব্যাপারই বলছি। এখানে সিনটা কি বলো তো, মেয়েটা মানে অনু বলে যে মেয়েটি রয়েছে, সে কিন্তু খুব একটা চুল খুলে ঘুরে বেড়াতো না, ঠিক আছে, চুল বাঁধাই থাকতো। ইভেন ওয়াশরুমে যাচ্ছে রাতে, চুল খুলে অ্যাজ যাবে বলে আমার মনে হয় না। কারণ প্রবলেমস হয়, ঠিক আছে, চুলটা লম্বা চুল, ঠিক আছে, ওয়াশরুমে হয়তো প্রবলেম হতে পারে। চুল কিন্তু বাঁধাই ছিল আমি যতদূর জানি। কারণ তুমি এই যে চুল খুলে রাখার যে ব্যাপারটা, তুমি হয়তো অন্যভাবে জিনিসটাকে ভাবছো, তার জন্য না, চুল খুলে রাখার না, ব্যাপারটা হচ্ছে ওটা কখন হয় যে রাত্রে ঘুমাতে গেলে যে পিঠের ইয়েতে চুল পড়লে তখন কেটে যায়। আমি ওটা বাদই দিচ্ছি ওর জন্য, কিন্তু রক্তের ফোঁটাটা তো ওটার মধ্যে তো লজিক আছে। হ্যাঁ, মানে আমার না লজিকের ব্যাপারটা খুব বেশি আমার কাছে প্রায়োরিটি পায়। ধরো তুমি একটা ঘটনা শুনলে, ঘটনা শোনার পর বিভিন্ন কোশ্চেন্স তৈরি হবে। এবার কোশ্চেন্সগুলো যখন কোনো প্রপার অ্যান্সার আমি পাই না, তখন আমি আরও বেশি ডিপ ডাউন করি। এবার যখন ডিপ ডাউন করি তখন অনেক সূক্ষ্ম কোশ্চেন আমি জিজ্ঞেস করি যাদের সাথে ঘটনা ঘটেছে। মানে এরকম টাইপের ধরো পজিশনের কেস হয়েছে বা অনেক জিনিসপত্র রয়েছে যেটা আমি আমার কিউরিও ফাইট চ্যানেলেও বলতে পারি না। অনেকে স্পিরিচুয়াল হেল্পের জন্য আসেন, তাদের সাথে ধরো কথাবার্তা হয়, কীভাবে জিনিসটা সলভ হতে পারে সেটা আমি তাদেরকে জানাই। এবার সেইগুলো যখন আমি ডিল করি না, এমন এমন জিনিস সামনে আসে, সেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো খুব দরকার পড়ে। তুমি জানো না যে কোনটার জন্য কি হয়েছে, কোনটার জন্য কোন জিনিসটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এগুলো খুব দরকার। তো ঘটনার যে কনক্লুশন সেটা হচ্ছে যে অভিষেককে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। রিনচেন, সিমরান এরাও ফিরে আসে অভিষেকের সাথে। অনু বলে যে মেয়েটি, ও ফিল্ড ওয়ার্কটাকে কমপ্লিট করেছিল, ও একটা অন্য গ্রুপের সাথে জয়েন করে পুরো ফিল্ড ওয়ার্কটাকে কমপ্লিট করে তারপরে ফিরে আসে নর্থ বেঙ্গলে। মানে এখন তারা কি ঠিক আছে? দেখো, বাকি যে অনুর সাথে তোমার কথাবার্তা হয়, ঠিক আছে, ও ঠিক আছে। আর অভিষেক বলে যে ছেলেটি রয়েছে, হি ইজ পারফেক্টলি ফাইন। বাট রিনচেন বা সিমরান এর খবরটা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, থেকে আর খবর পাওনি? আমি পাইনি, ওরা হয়তো পেয়েছে, আমি জিজ্ঞেস করি, তুমি জানো না, আমি এই ব্যাপারটা জানি না দুজনের সাথে কি হয়েছে। সো এটাই ছিল ঘটনা। অ্যান্ড
আমি জানি না শুনে কি মনে হলো তোমার, বা যারা অডিয়েন্স আছে যারা শুনছে, এরকম অনেক কেস থাকে যেগুলো এটা এই কেসটা একদমই আমার মনে হয়, আমিও অনেক ঘটনা শুনি, কিন্তু এটা একটু অন্যরকম। মানে সাধারণত কি হয়, এরা প্রেত কাউকে অ্যাটাক করছে, তাকে মানে বেসিকভাবে বলছি যে তাকে কোনো হার্ম করার চেষ্টা করছে বা তার ফ্যামিলিকে হার্ম করার চেষ্টা করছে, এর মধ্যে একটা লিমিটেড থেকে যায়। দেখবে ম্যাক্সিমাম ঘটনাগুলো আমাদের কাছে এরকমই আসে, বাট এটা একদমই আলাদা। মানে এখানে কেনটা খুঁজে কেনটা, হ্যাঁ এক্স্যাক্টলি, কেন করছে, কেন ওকে প্রসেস করতে, হ্যাঁ মানে কিভাবে লোকাল ঘটনাগুলোই কি হয় যে হ্যাঁ আমাকে এই জায়গায় এই ডিস্টার্ব করেছে তাই করেছি, বা কোনো কানেকশন আছে, মানে তান্ত্রিক পুরোহিতের কাছে গিয়ে জিনিসটাকে সলভ করা হয়েছে, সেটা সেরকমও নয় না। মানে এটা খুবই উইয়ার্ড কেস, তাই জন্য আমি ভাবলাম যে এটা তোমার মানে শোতে বলাটা অনেকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, এরকম একটা অদ্ভুত বলতে পারি ঘটনা তো আমরা শুনলাম তোমার কাছ থেকে। এবার একটু তোমার নিজের লাইফের ব্যাপারে আমি জানতে চাই যে তুমি কেন ভূতের দিকেই এলে। মানে বিভিন্ন তো ইউটিউবে সাবজেক্ট আছে, ধরো কমেডি, তারপর এখন আরও, বাট আমরা মানে তুমি যখন শুরু করেছো অনেক আগে, তখন কমেডিটা প্রচুর পপুলার ছিল। তো কমেডি বা এই তখন শর্ট ফিল্ম বা নাটক টাইপের হতো, হ্যাঁ 2020 ওই টাইমে, 19-20 ওই টাইমে। তো ওগুলো ছেড়ে এটা কেন, ভূত কেন আর কি? দেখো 2019 সাল, সেই সময় না মানে আমি নেটফ্লিক্সে একটা হরর মুভি ভুল বললাম, একটা সায়েন্স ফিকশনের একটা সিরিজ দেখছিলাম, ডার্ক বলে, ঠিক আছে। এবার আমি জানি না কেন সাডেনলি আমার মনে হলো যে এটা দেখতে দেখতে ইউটিউব স্টার্ট করা যায় না, এটা মানে র্যান্ডাম মাথার মধ্যে এসছে। আমি বললাম ঠিক আছে করি জিনিসটা। এবার যখন আমি শুরু করেছিলাম তখন আমার যে চ্যানেলটা ছিল ওটা রোস্টিংয়ের ওপর ছিল, তো ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে একটা রোস্টিং ভিডিও বানিয়েছিলাম। এবার সেখানে তখন 0 সাবস্ক্রাইবার থেকে স্টার্ট করি, এবার সেখানে 30,000 ভিউ গেছিলো এক সপ্তাহের মধ্যে। কারণ আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সামনাসামনি ছিল, কেউ ধরো আর প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে আগেই সব প্রজেক্টগুলো করতে হবে, আগে থেকে প্রফেসররা করাতো না, আগে থেকে হয়ে থাকবে তারপরে আমরা পড়াশুনো করতে পারবো পরীক্ষার আগে, সেটা হতো না, দুটো প্রেশার একসাথে। এবার সিউর যারা স্টুডেন্ট তারা, আমি তো ছিলাম ভাই, আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, কারণ ভাই পরীক্ষার একদম আগে পরীক্ষার ডেট অ্যানাউন্স হতে হতে 2 সপ্তাহ বাকি, আমাদের সময় 2 সপ্তাহ বাকি, তার মধ্যে ডেট চলে এলো। এবার সেটার একটা মেন্টাল ব্যাপার ছিল যে একটু ফ্রাস্ট্রেটেড, বন্ধুরাও খিস্তি খেউড় করছি, ঠিক আছে, ইউনিভার্সিটি থেকে সবাই করে, ঠিক আছে। আমি কোনোভাবেই মানে অবভিয়াসলি একটা রেপুটেড ইউনিভার্সিটি, এত পুরনো, আমি সেরকমভাবে বলছি না, একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে তখন এতটাও ম্যাচুরিটি ছিল না। তো সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটিকে নিয়ে একটা রোস্ট করি, এবার সেটাতে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ না কিছু না, মানে এটাকে ক্রিটিসিজম বলতে পারো, সেটা প্রায় 30,000 ভিউ হয়ে যায় 1-1.5 সপ্তাহের মধ্যে। এবার তারপর মনে হলো ভাই এটা তো ভালো চলছে, ভালো স্ক্রিপ্টিং করছি, আমি স্ক্রিপ্টিংটা করেছিলাম, লেখালেখিটা আমি করেছিলাম, আমার একটা বন্ধু ক্যামেরার সামনে বলেছিল বিষয়টা, তখন একদম ক্যামেরার ব্যাকে কাজ করতাম, এডিটিং, তারপর সিনেমাটোগ্রাফি, তারপরে লেখালেখি, এগুলো করতাম। এবার এটা করতে করতে রোস্টিংয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে, কবির সিং এসেছিলো সেই সময়টা, সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করা, এরকম 5-6টা ভিডিও বানিয়েছিলাম ইনিশিয়ালি। তারপরে আমি নিজের সামনে আসি, মানে নিজে ক্যামেরার সামনে আসি, আমার একটা বন্ধু করছিল, তো আমরা ভেবেছিলাম কি দুজনে মিলিয়ে মিশিয়ে করবো ব্যাপারটা। এবার সেটা তো হয়নি, কারণ আমি যখন নিজে জোকস বলতাম আমার নিজের জোকসে নিজেরই হাসি পেত না, তো মনে হলো যে আমার নিজের জন্য কমেডিটা নয়। তো এবার যে বন্ধুরা ছিল সেও একটা জবের মধ্যে ঢুকে গেছিলো, তখন ওই কনসেপ্টটাকে আমরা আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে কিউরিও ফাইটের আগে আরেকটা যেটা চ্যানেল তৈরি করি সেটা হচ্ছে নোয়াজ আর্ক বলে একটা চ্যানেল, সেখানে হিন্দিতে ভিডিও বানাতাম, হিন্দিতে এইসব প্যারানর্মাল জিনিস নিয়ে, যেমন ডেভিল এবং সেটানিজম, ইলুমিনাটি, এই সেই নিয়ে ভিডিও বানাতাম হিন্দিতে। তারপর আমি বুঝতে পারলাম আমার হিন্দিটা পিসির মতো, ঠিক আছে, সরি কাউকে আমি এখানে কিছু হার্ট করতে চাইছেন না, আমাকে মারবেন না প্লিজ। তো সেটাও বন্ধ করে দিলাম 3-4টে ভিডিওর পর। তারপর আসে কিউরিও ফাইট, ঠিক আছে। কিউরিও ফাইট যখন শুরু করি, এই অক্টোবর মাসেই শুরু হয়েছিল, অক্টোবরের 17 তারিখে প্রথম ভিডিও দিয়েছিলাম। প্রথম ভিডিও ছিল হচ্ছে ডিবিক বক্স নিয়ে। এবার তুমি যদি প্র্যাকটিক্যালি আমাকে বলো যে আমি কেন হরর নিয়ে কাজ করছি বা স্টার্ট কেন করেছিলাম, আমার কাছে কোনো উত্তর নেই। কেন উত্তর নেই, এটা মানে হতে হতে হয়ে গেছিলো, মানে আমি সব কিছুই ট্রাই করছিলাম, মানে 1-2বার ফুড ব্লগও ট্রাই করেছি, ঠিক আছে,
আমি ক্যামেরা ধরতাম। কেমন হয় হাড়িটা খোলো? না তখন ফুড ব্লগ কিন্তু একদম আলাদা ছিল, তখন একদম মানে তখন মানে ধরো কয়েকটা রেস্টুরেন্টে গেছিলাম, বুফে টুফে, এখানে এটা এরকম সেটা সেরকম, এটার মধ্যে এই মশলা ইউজ করেছে, একদম টেকনিক্যাল। মার্কউইন্স বলো বা ওই ম্যাট সোনি বলো, ঠিক আছে, ওরা যেরকম ভাবে বানাতো বা যে স্ট্রাকচারটা ছিল আমরা ওরকম, বাট ওই 1 কিলো ঘি ছড়িয়ে দিলে ওরকম কনসেপ্ট তখন ইউটিউবে আসেনি। ওকে, ওটা ফেসবুকে এখনো চলে। হ্যাঁ, মানে ইউটিউবে আমি জানি না চলে কি চলে না, দেখি না আমি, বাট ফেসবুকে মাঝে মধ্যে সামনে আসে, তাই জন্য দেখতে পাই। এবার এই এতগুলো জনরা ট্রাই করার পর আমি হররে আসি। এবার হররে আসার পর কি হয়, আমার এই জিনিসটা নিয়ে এত ইন্টারেস্ট, ছোটোবেলা থেকে এত ঘেটেছি, তো সেটাতে আমি স্টিক করে যাই। কারণ আমি হয়তো ভিডিও বানালে 100টা ভিউ আসছে, সেই ভিউটাই আমার মনে হয় ভাই একটা ভিডিও বানিয়েছি 100 জন মানুষ দেখছে, এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট ছিল। এরকমভাবে ভাই মানে 2021 মানে আমি 2-2.5 বছর ইউটিউবে উইদাউট এনি পেমেন্ট, ঠিক আছে, আমি কাজ করেছি। তখন টিউশন পড়াতাম, টিউশনের পয়সা জমিয়ে 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 একটা ক্যামেরা কিনি, সেখান দিয়ে শ্যুট করতাম, গ্রিন স্ক্রিনে তখন কাজগুলো হতো। তখন পডকাস্ট বা এই কল রেকর্ডিং ছিল না, তখন একদম সামনে বসে মোস্ট হন্টেড টেম্পল ইন ইন্ডিয়া বা টপ 500 প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল বা টপ 10 প্লেসেস ইন কলকাতা, এরকম ভিডিওস বানিয়েছি, সেগুলো তো লাখে লাখে ভিউ গেছে তখন। এবার বাট আমার যেটা মনে হয়েছে, আমি হয়তো ওই জিনিসটার জন্য হয়তো ছিলাম না। আমি তখন থেকে পডকাস্ট করি যখন এই জিনিসটাকে পডকাস্ট বলে সেটাই জানতাম না, তাই জন্য আমি নাম দিয়েছিলাম, যেহেতু কলে হতো তাই জন্য আমি নাম দিয়েছিলাম কল রেকর্ডিং, আর যেহেতু ভূতের দ্যাটস ওয়াই ঘোষলি কল রেকর্ডিং। তো ঘোষলি কল রেকর্ডিং কিউরিওফাইটে এরকমভাবে শুরু হয় যে একদিন আমি হরর নিয়ে কাজ করছি, আমার একটা স্কুলের বন্ধু রয়েছে, নাম নেব না, সেই বন্ধুরা আমাকে বলে যে ভাই এরকম একটা আগরপাড়ার বাড়িতে গেছি, এখানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তোকে বলবো। আমি হাফ প্যান্ট পরে একটা স্যান্ডো গেঞ্জি পরে না পায়চারি করছিলাম, স্যামসংয়ের একটা ফোন ইউজ করতাম। স্যামসংয়ের ফোনের একটা মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমার ইনবিল্ট কল রেকর্ডিং থাকে আর অ্যানাউন্স করে না। তো ও যখন বলছিল, আমার কি মনে হয়েছে, আমি কল রেকর্ডিংটাকে অন করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে পরে এটা নিয়ে যদি কোনো স্টোরি করি বা কিছু করি, বাট জিনিসটা যখন আমি রেকর্ড হয়ে যাওয়ার পরে শুনলাম, আমার কনসেপ্টটা খুব ইউনিক লাগলো, যে ও ডাইরেক্টলি আমাকে বলছে, এরকম টাইপের একটা ফিল রয়েছে। দুটো বন্ধু কথা বলছে, সেখানে অনেক সময় গালিগালাজও ছিল, দুটো পুরোনো বন্ধু কথা বলছে। তো এই যে জিনিসটা রয়েছে, এটা আমি বাই চান্স আমি ইউটিউবে আপলোড করে দিই আর সেটা ফেটে যায়। তারপর থেকে ভাই ঘোষলি কল রেকর্ডিং স্টার্ট করি আমি। সেখানে বিভিন্ন মানুষের যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, ধরো কারোর এক্সপিরিয়েন্স আমি পড়ছি, সেটাই কিন্তু ও যা ফিল করেছে সেই ফিলিংসটাও তো আমি নাও দিতে পারি, কারণ ওই জিনিসপত্রগুলোর মধ্যে দিয়ে সে গেছে, আমি যাইনি। তো এইভাবে কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং স্টার্ট হয় সবার প্রথম। অ্যান্ড তারপর এখন তো প্রায় 500-র ওপর পডকাস্ট আমরা করে ফেলেছি। খুব ভালো এগোচ্ছে। হ্যাঁ, মানে সেটা তোমাদের ভালোবাসাতে, তোমাদের আশীর্বাদে, অডিয়েন্সের আশীর্বাদে অনেকটাই এগোচ্ছে। এখন মেন ব্যাপার হচ্ছে, দেখো ইউটিউবে তুমি যদি ইউনিক কিছু না করো বা না আনতে পারো, বাধা কথাই যদি কাজ করা হয়, আমার যেটা মনে হয় মানে সার্ভাইভ করতে পারার যে টেন্ডেন্সি সেটা কিন্তু খুব কম। মানে আমি ইনিশিয়ালি তোমায় বললাম, আমি প্রায় 2-2.5 বছর ইউটিউব থেকে 1 টাকাও পাইনি, বাট আমি করে গেছি একটাই কারণে, সেটা প্যাশনের জন্য করেছি। ইউটিউবে ভিডিও বানাবো সেটা একটা থিঙ্কিং ছিল, আর আরেকটা যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে হরর নিয়ে কাজ করতে খুব ভালো লাগতো, খুব ইন্টারেস্টিং লাগতো। পরে ধরো অ্যাস্ট্রোলজি বলো বা যাই বলো, সেগুলো নিয়ে চর্চা করা যখন শুরু করি, তখন আমি বুঝতে পারি যে আমার বার্থ চার্ট যেটা রয়েছে সেখানেই এই অ্যাসপেক্টটা রয়েছে, যে হরর নিয়ে, অকাল্ট নিয়ে কাজ করার অ্যাসপেক্ট আমার খুব ভালো হবে। তো সেখান থেকেই চলছে ভাই। আচ্ছা, মানে এইভাবে তুমি ডেভেলপ হতে 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 আজকে কিউরিওফাইট এইভাবে তৈরি হয়েছে, ঘোষলি কল রেকর্ডিং, আর এখন তো কৌস্তব কুমারী যেখানে পডকাস্ট আসছে অবভিয়াসলি। তো এই যে, আচ্ছা তোমার কাছে এই বিষয় নিয়ে কথা হচ্ছে যখন, এটাও আমি জিজ্ঞেস করি যে কিউরিওফাইট এই নামটার আইডিয়াটা মানে কিভাবে? দেখো, বায়োলজি স্টুডেন্ট ছিলাম, মাইক্রোবায়োলজি আমার সাবজেক্ট ছিল। ফাইট শব্দটার অর্থ হচ্ছে মানে ব্রায়োফাইট, ক্রায়োফাইট, টেরিডোফাইট, মানে কীভাবে নিউট্রিশনটা নিচ্ছে, ঠিক আছে। ফাইট শব্দটার অর্থ ওরকম। কিউরিও মানে কিউরিওসিটি, ঠিক আছে, এইটুকু আমি ধরতে পেরেছিলাম। এবার কিউরিওসিটিটাকে ফিড করছি, দ্যাটস ওয়াই কিউরিওফাইট। কারণ আমার আগে একটা ট্যাগলাইন ইউজ করতাম, সাবস্ক্রাইব টু কিউরিওফাইট বিকজ আই ফিড ইউর ডার্ক কিউরিওসিটি, এরকম টাইপের একটা ট্যাগলাইন ছিল আমার। তো ওটাই একটা কারণ যে কিউরিওফাইট নাম। আমাদের মনের মধ্যে যে এইসব অকাল্ট, প্যারানর্মাল যে কিউরিওসিটিগুলো জাগে, সেগুলোকে আমি সার্ভ করছি, বা সেই কিউরিওসিটিগুলোকে আমি সলভ করছি বা ফিড করছি, দ্যাটস ওয়াই কিউরিওফাইট। তো এই থিঙ্কিংয়ে কিউরিওফাইট নামটা এসেছিলো। পরে মনে হলো যে
মানে এখনো প্রপারলি কেউ কিউরিওফাইড বানানটা লেখে না বা কিউরিওফাইড পুরোটা উচ্চারণ করে না, বাট আমার মনে হয় যে খুব ইউনিক একটা নাম ছিল, হয়তো একটু খটোমটো, বাট আমার জন্য মনে হয় ইট ইজ বেস্ট। না, ভালো চলে এগুলো, একবার পপুলার হওয়ার পর ভালো চলে এই নামগুলো, কারণ একদম ইউনিক নাম। এবার তোমার ভূত প্রেতের দিকে আমি একটু আসি, যে এই যে ভূত প্রেত পিশাচ যাই বলো, এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখো? তুমি তো এত বছর ধরে কাজ করছো, তো তুমি কিভাবে দেখো? কিভাবে দেখি বলতে মানে তোমার পার্সপেক্টিভটা কি এই বিষয়গুলোর ওপর? দেখো শান্তদীপ, এই যে পৃথিবী রয়েছে, এই যে ইউনিভার্স রয়েছে, এই জায়গাতে না লিমিটলেস পসিবিলিটিস রয়েছে। সমুদ্রের ভেতরে কি রয়েছে তার হয়তো আমরা 10% হয়তো আমরা আবিষ্কার করতে পেরেছি বা জেনেছি, বা স্পিসিসের ব্যাপারে জেনেছি, বা এই যে ফিজিক্সের একটা খুব ইন্টারেস্টিং শাখা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, এই সকলের ব্যাপারে না আমরা আস্তে আস্তে জানছি। 150-200 বছর আগে যে প্লেন তৈরি হবে আকাশে, বাসে করে যেমন রাস্তা দিয়ে যাচ্ছে মানুষজন, আকাশ দিয়ে যাবে, সেটা তো আবিষ্কার যতদিন হয়নি ততদিন তো কেউ জানতো না বা ভাবেও নি। বা ধরো বিভিন্ন মাইক্রো অর্গানিজমস যেগুলোকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি, আমরা দেখতে না পেলে কি বুঝতে পারতাম এগুলো আছে? প্রায় অনেক মানে এনশিয়েন্ট টাইম থেকে বিয়ার তৈরি করা হয়, সেই বিয়ারটা ইস্ট দিয়ে তৈরি করা হয়। তো ইস্ট আছে, সেটা ফার্মেন্ট হয়ে তারপর বিয়ার তৈরি হচ্ছে। তো ইউজেজটা মানুষ জানতো, কিন্তু ফিল করতে পারতো। ধরো কারোর শরীর খারাপ হচ্ছে, কোল্ড ফ্লু হচ্ছে, সেটা তো মাইক্রো অর্গানিজমসের জন্য। এবার তার এফেক্টটা তুমি বুঝতে পারছো, বাট চোখে দেখতে পাচ্ছ না সেই সব জিনিসপত্রগুলোকে, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হচ্ছে। এবার ভূত প্রেত পিশাচ হোয়াট এভার দ্যাট ইজ, আমার মনে হয় যে সায়েন্স মানে এখনও অবধি অতটা উন্নত হয়নি যে কোনো সায়েন্টিফিক থিওরি বা ল বা কোনো কিছুর মাধ্যমে ওই মানে এই জিনিসপত্রগুলোকে এক্সপ্লেন করা যাবে। তো ইন ফিউচার এরকম কোনো একটা সময় আসতে পারে সায়েন্সের, যার মাধ্যমে আমরা ভূত প্রেত যাই রয়েছে সেটাকে সায়েন্টিফিক্যালি হয়তো আমরা ব্যাখ্যা দিতে পারবো, বা এদের এক্সিস্টেন্স যেটা রয়েছে সেটাকে প্রুভ করতে পারবো। আচ্ছা, একটা বিষয় যেটা আমি আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম, সেও আর কি ভূত প্রেত নিয়ে আলোচনা করে, এবার তুমিও যেহেতু করো সেই বিষয়ে আমি তোমাকেও প্রশ্ন করি যে এই যে আমরা ভূত প্রেত এই বিষয়বস্তু নিয়ে মানে সবসময় আলোচনা করছি, তোমরা আরও বেশি করো, মানে আমার চ্যানেলের থেকেও তোমরা আরও বেশি করো, তো তারা নাকি পছন্দ করে না এই বিষয়গুলো যে আলোচনা হোক, তারা বলতে ভূত প্রেতেরা। দেখো ব্যাপারটা হচ্ছে যে ভূত প্রেত এরা হচ্ছে এমন একটা এন্টিটি যারা একটা মনুষ্য জন্ম নিয়েছে, মৃত্যু ঘটেছে, তারপরে সেই আত্মাটা হয়তো মুক্তি পায়নি বা ওপারে যেতে পারে, তাই জন্য এখানেই আটকে আছে। পিশাচের ব্যাপারটা হচ্ছে যে এরা এমন একটা এন্টিটি যাদের কখনো মনুষ্য জন্মই হয়নি। এবার তুমি যদি জিজ্ঞাসা করো যে এইসব নিয়ে কথাবার্তা হোক, সেটা ওরা চায় কি চায় না, আমার মনে হয় ভূত প্রেতের যদি ব্যাপারটা আমি ধরি তাহলে হয়তো ওরা হয়তো চায় না, বাট পিশাচ এমন একটা এন্টিটি যে ওরা চায় ওদেরকে নিয়ে আরও বেশি আলোচনা হোক। আচ্ছা, কারণ তুমি এই বছর দেখো বা তার আগের বছর দেখো, এই যে তন্ত্র বলো, ভূত প্রেত হোয়াট এভার দ্যাট ইজ বা পিশাচ, এটার ট্রেন্ড কিন্তু মারাত্মকভাবে বেড়েছে। ইভেন আমিও কাজ করছি অনেক। আমার একটা জায়গা থেকে মনে হয় যে আমরা যখন এইসব নিয়ে কথাবার্তা বলি, আলোচনা করি, আমরা তো ম্যানিফেস্ট করছি, এবং ম্যানিফেস্টেশনের কারণে ওদের যে শক্তিটা রয়েছে ওটা কিন্তু বৃদ্ধি পায়। তো আমার মনে হয় যে ওরা যে চায় বা চায় না, ভূত প্রেত হয়তো চায় না, বাট পিশাচের ক্ষেত্রে আমি বলতে পারি যে ওরা হয়তো চায় যে তাদেরকে নিয়ে আলোচনা হোক। তো যত তুমি আলোচনা করবে ততই ওদের প্রভাবটা আমাদের যে মনুষ্য জীবন রয়েছে বা লাইফ রয়েছে সেই প্রভাবটা অনেকটা বৃদ্ধি পাওয়া শুরু করবে, এবং হয়তো ওরা চায় যে ওদেরকে নিয়ে আলোচনা হোক। আচ্ছা, আমার প্রশ্ন এর পরের প্রশ্নটা ছিল, মানে জিজ্ঞাসা ছিল তোমার কাছে যে প্রেত আর পিশাচের মধ্যে পার্থক্যটা, বাট তুমি কাইন্ড অফ বলে দিলে। বাট আমি যদি পাওয়ারের দিক দিয়ে বলি যে কে বেশি পাওয়ারফুল? পিশাচ, ডেফিনেটলি পিশাচ অনেক বেশি পাওয়ারফুল। পিশাচ এমন একটা এন্টিটি, এরা চাইলে ভূত বা প্রেত এদেরকেও পজেস করতে পারে।
ঠিক আছে, ধরো কোনো প্রেতাত্মা কোনো কাজ করছে, কোনো হার্ম করছে, কারোর বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে, এরকমটা হতেই পারে ওই প্রেতাত্মাটাকে দিয়ে কেউ ওই কাজটা করাচ্ছে। এবার সেটা কোনো তান্ত্রিক হতে পারেন বা কেউ ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনার হতে পারেন, তিনি হয়তো প্রেতটাকে চালান করেছেন বা প্রেতটা তার কন্ট্রোলের মধ্যে রয়েছে, এটা একটা মানে অ্যাসপেক্ট হতে পারে। আর একটা অ্যাসপেক্ট হচ্ছে কোনো পিশাচ সেই প্রেতাত্মাকে দিয়ে নিজের যে কাজটা রয়েছে, নিজের যে ইচ্ছা বাসনা বা ওর যে মটোটা রয়েছে ওটাকে ফুলফিল করাতে চায়। তো পিশাচ ডেফিনেটলি অনেক বেশি পাওয়ারফুল রাদার দ্যান ভূত প্রেত। আচ্ছা, এবার এই বিষয়টা নিয়েই আমি একটা কথা বলি, যে এই যে তুমি বললে যে তান্ত্রিকরা প্রেতদের দিয়ে এই কাজ করাচ্ছে, তার মানে কাইন্ড অফ প্রেতেরা তান্ত্রিকদের বশে। পিচাস কি কোনোদিনও এটা হয়, মানে তান্ত্রিকদের বশে হয়? আমার নিজের পার্সোনালি দেখবে অনেক জায়গায় লেখা থাকে পিশাচ সিদ্ধ এই সেই, আমি কাউকে ডিসরেসপেক্ট না করে বলছি, আমার মনে হয় না যে পিশাচকে কেউ, হিউম্যান যারা রয়েছে আমরা বা মানুষ যারা রয়েছে, তিনি যত বড়ই সাধক হোক না কেন, পিশাচ তার বশে আসছে, তার মধ্যেও পিশাচের নিজস্ব কোনো ইন্টেনশন রয়েছে। আমরা হয়তো ভাবছি ওই পার্টিকুলার সাধক পিশাচকে বশে এনেছেন, পিশাচ বশে আসতে চেয়েছে, তাই জন্যই বশে আনা গেছে। নয়তো পিশাচ এমন একটা এন্টিটি, তাকে বশ করতে পারা খুবই ডিফিকাল্ট। ভূত প্রেতকে করা যেতে পারে, বাট পিশাচকে হয়তো করা মানে না যাওয়ার চান্সেসটাই বেশি। পিশাচ যেহেতু অন্যরকম একটা এন্টিটি, আমরা জানি সব কিছুরই একটা মুক্তির ব্যাপার হয়, তাদেরও কি মুক্তির ব্যাপার আছে? না, মানে মুক্তি তো তখন পাবে যখন তুমি মানে হিউম্যান বডি থাকে তার, নাকি? হ্যাঁ, তুমি মনুষ্য জন্ম পেয়েছো, তোমার মৃত্যু ঘটেছে এবং মৃত্যুর পরে তুমি মুক্তি পাচ্ছ না বা পরপারে যেতে পারছো না। বাট পিশাচ তো মানে আমাদের মতো, মানে আমরা মানুষ, পিশাচরাও একটা এন্টিটি। এবার এটা আমি নিজেও জানি না যে এদের মৃত্যু আছে বা জন্ম রয়েছে, কি রয়েছে, উই ডোন্ট নো। ঠিক আছে, মানে কাইন্ড অফ জিনের মতো না, মানে দেখো জিন, আমি যদি ইসলামে যতটা আমি পড়াশোনা করেছি বা অধ্যয়ন করেছি, জিনকে আল্লাহ স্মোকলেস ফায়ার থেকে বানিয়েছেন, এমন একটা আগুন থেকে বানিয়েছেন যার কোনো ধোঁয়া নেই। ঠিক আছে, এবার এই যে জিনরা রয়েছে তারা স্পেসিফিক কিছু এন্টিটি। এবার আমাদের যেহেতু ওটা আব্রাহামিক রিলিজিয়ন, আমাদের সনাতন ধর্ম, জিনিসটা হয়তো অনেক ক্ষেত্রে এক মনে হতে পারে, বাট ওদের কনসেপ্ট ডিফারেন্ট, আমাদের কনসেপ্টটা কিছুটা ডিফারেন্ট। হয়তো মানে আমরা ধরো যেটাকে মানে মানুষ মারা গেলে আমরা যেটাকে সেই মানুষের প্রেতাত্মা বলছি, আব্রাহামিক রিলিজিয়ন বা ইসলামে এটাকে কারিন জিন বলে। বলা হয় যে তুমি যখন জন্মেছো তোমার সাথে সাথে একজন কারিন জিনেরও জন্ম হয়েছে, সে ছোট থেকে বৃদ্ধি পাচ্ছে, তোমার যেমন বৃদ্ধি ঘটছে দৈহিক স্ট্রাকচারের। এবার তুমি যখন মারা যাচ্ছ বা আমরা কেউ মারা যাচ্ছি, সেই কারিন জিনকেই নাকি দেখা যায়, যেটাকে আমরা প্রেতাত্মা কনসিডার করি আমাদের মৃত্যুর পরে, সেটাকে ওরা কারিন জিন হিসেবে কনসিডার করে। এবার ইসলামের মধ্যে আরও অনেক এন্টিটির উল্লেখ পাওয়া যায়, যেমন ইফরিত বলো, খব্বিশ বলো, যাই বলো, সেগুলো কিন্তু জিনের ক্যাটাগরিতে পড়ছে। ওটা একটাই ক্যাটাগরি, জিনের ক্যাটাগরিতে পড়ছে। এছাড়াও শায়াতিন রয়েছে বা শয়তান, যেটাকে কনসিডার করা হয়, এটা ইসলামের কনসেপ্ট। কিন্তু আমাদের হিন্দুইজমের মধ্যে আমি যত দূর পড়াশুনো করেছি, আমি হয়তো ভুল হতে পারি, আমাকে ক্ষমা করবেন আমি যদি ভুল বলি, বাট এই যে ধরো এইগুলো প্রত্যেকটা জনি বলে না পিশাচ জনি প্রাপ্ত হয়েছে, তো এইগুলো ডিফারেন্ট এন্টিটিস। ইসলামের ক্ষেত্রে কি একটা ব্রডার সেকশনে ভাগ করে বলে দেওয়া হয়েছে জিন, সেটা হয়তো তারাও ঠিক হতে পারে। আমাদের এখানে প্রত্যেকটা স্পেসিফিকেশনস রয়েছে, ভূত প্রেত জিন, কে ব্রহ্মদৈত্য হবে আর কে হবে হচ্ছে কালপুরুষ, সেটারও স্পেসিফিক ক্যাটাগরি রয়েছে। তো দুটোকেই আমি এক বলতে পারবো না, মানে আমার যে সীমিত নলেজ সেটার মাধ্যমে আমি বলতে পারবো না যে জিনই কি পিশাচ বা পিশাচই কি জিন, এই জিনিসটা আমি বলতে পারবো না, ক্যাটাগরি। আচ্ছা, একটা জিনিস তুমি বলতে বলতে মাথায় এলো যে তুমি তো প্রচুর কল রেকর্ড করো, তো সেই সময় কি কোনো কিছু এক্সপিরিয়েন্স হয়েছে? অনেক স্পেসিফিক একটা এক্সপিরিয়েন্স যেটা খুব বিটি দিচ্ছে, ব্যাড ট্রিপ দিচ্ছে এখন আমাদের, সেটা হচ্ছে মুনাই ঝুনাইয়ের ঘটনা। কিউরিও ফাইটে কেউ মুনাই ঝুনাই বলে সার্চ করলে পেয়ে যাবে, বহরমপুরের ঘটনাটা ছিল।
আমি মুনাই ঝুনাইয়ের ঘটনাতে আসার আগে বলি, আমাদের এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো রেকর্ড করতে গিয়ে বেগ পেতে হয়েছে। একটা মেয়ের সাথে আমরা একটা ঘটনা রেকর্ড করছিলাম, সেটা মেটিয়া বুরুজের ঘটনা, স্পেসিফিক্যালি ইমনের ঘটনা। সেই ঘটনাটা এত মাস পেন্ডিং ছিল, আমরা রেকর্ডই করতে পারিনি। ঘটনা রেকর্ড করতে করতে ঘটনার শেষে গিয়ে, সম্পূর্ণটা হয়নি, অর্ধেকটা হয়েছে, মেয়েটার রক্তবমি স্টার্ট হয়েছে। যে বলছিল, বলছি কেস করেছে। ইভেন মানে বিশ্বাস করবে না, তারপরে যখন আবার রেকর্ড করতে যায় সে, তার এমন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে, মানে মুখ চোখে পুরো রক্ত লেগে রয়েছে। যখন আমাকে বলছে কৌস্তবদা এরকম হয়েছে, ফটো পাঠিয়েছিল, লেজিট এরকম প্রবলেমস। এবার মুনাই ঝুনাইয়ের বিষয়ে আসি আমি। মুনাই ঝুনাই স্পেসিফিক যে রেকর্ডিংটা করেছিলাম, বেশ কয়েকটা পার্ট ছিল। আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার ঘটনাটি বলেছিলেন। এবার মুনাই ঝুনাই হচ্ছে মারা গেছে, মুনাই বেঁচে আছে। তো যে জীবিত মানুষের সাথে আমার কথা হচ্ছিল, ডিউরিং কল রেকর্ডিং শি গট পজেসড। আমার সাথে কথা বলতে বলতে লেজিট পজেস হয়ে গেছে। আমি যখন মৃত যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির নাম ধরে ডাকছি, বলছে হ্যাঁ শুনতে পাচ্ছ, ঝুনাই শুনতে পাচ্ছ, ঠিক আছে। তখন সে সাড়া দিয়েছে। তোমাকে শান্তদ্বীপ বলে না ডাকলে তুমি সাড়া দেবে না। তোমাকে যদি আমি ধৃতি বলে ডাকি, তুমি কি সাড়া দেবে? তো যে মারা গেছে তাকে যখন আমি ডাকছি, তখন মুনাই সাড়া দিচ্ছে। তারপরে একটা কনক্লুশনের জায়গায় এসছে। এবার এসে আমি বলছি না, তার মানে এটাই কনক্লুশন বা সামথিং কিছু এরকম একটা বলেছি। ও তখন বলছে তুমি কনক্লুশন পেয়ে গেলে। যখন বললো না শান্তদ্বীপ, পুরো গলাটা চেঞ্জ হয়ে গেল। আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আমি ভাই 2-4 মিনিট কথা বলে আমি বলেছি আমি ঠিক আছে, আমি ডাকছি। পাশেই আমার বন্ধুরা ছিল, মানে আমার একটা রুমের মধ্যে বন্ধুরা ছিল, রাতে গিটার ফিটার নিয়ে জ্যামিং চলছে, আর আমি ওদিকে রেকর্ডিং করছি। আমি এসে বললাম ভাই শোন এটা। ওরা শুনে ওদেরও ভাই মানে লিটারালি গায়ে কাঁটা দিয়ে উঠেছে। তারপরে তো আমরা গৌরবদা সবাই মিলে নর্থ বেঙ্গলে ঘুরতে যাই, ইভান গেছিলো, আরও বন্ধুবান্ধবরা গেছিলাম। তো ওখানে একটা পার্টিকুলার জায়গা রয়েছে, সেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি। এবার মুনাই ঝুনাইয়ের কেসটা অনেকেই জানে। তো ওখানে একটা বন্ধু মানে কি মেরে খিল্লি মেরে মুনাই ঝুনাই 3 বার বলেছে, ঠিক আছে। তুমি বিশ্বাস করবে না, আমাদের তারপরই জঙ্গলের মধ্যে লেজের সন্ধে হবে এরকম সময় গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। কিছু না কিছু প্রবলেম হবেই। আমাদের রিসেন্টলি আমরা বর্ধমানে গেছিলাম, আমাদের গ্রামের বাড়ি। সেই গ্রামের বাড়ির 3 তলাতে একটা ছাদ রয়েছে। সেই ছাদের পাশে একটা চিলেকোঠার ঘর রয়েছে, নর্মাল ফ্যান চলছে, লাইট রয়েছে, বেড রয়েছে, একটা চিলেকোঠার ঘরে যেরকম চৌকির বেড হয়। আবার কেউ একটা খিল্লি করে বলছে কিছু হয় না, ঠিক আছে। 3 বার মুনাই ঝুনাই বলেছে। তারপরে মানে আমরা রুমটায় তারপর ঢুকেছি, ভাই বিভৎস একটা আষ্টে গন্ধ, মানে একটা হাইড্রোজেন সালফাইডের যেরকম গন্ধ হয় না, ঠিক আছে, পচা ডিমের গন্ধ, মাংস পচা গেলে এরকম গন্ধ হয়, ওখান থেকে লেজিট গন্ধ বেরোনো স্টার্ট হয়েছে। পরে গৌরবদা ওই রুমটার ওখানে গেছে, বলছে ভাই তোদের এই জায়গাটার যে ভাইব্রেশনটা না খুব একটা ভালো লাগছে না। কিন্তু আমার বাড়ি, বলছে তোর এখানে কিছু ফিল হয়নি? আমি বলছি আমাদের ওই যে ঘরটা রয়েছে সেই ঘরের পাশের যে পোর্শনটা, ওখানে আমার কিছু একটা ফিল হচ্ছে। আমি ভাই ছোটোবেলা থেকে এতবার গেছি, আমার কখনো কিছু ফিল হয়নি। বাট যখন আমি ওই পার্টিকুলার নামটা বললাম, মানে আমার যে বন্ধু বললো, তারপরেই কিন্তু এরকম ইনসিডেন্ট হওয়া শুরু হলো। এবার এটা লোকজন বিশ্বাস করবে কি করবে না আমার জানা নেই, বাট এটা হয়েছে লেজের 2 বার পরপর এটা হলো। আর মানে খুবই ক্রিপি ঘটনা ঘটেছে। ইভেন কিউরিওফাইটে এমন ঘোষলি কল রেকর্ডিং রয়েছে যেগুলো আমি আপলোডও করতে পারি না। রিসেন্ট সানডে পুজোর এই 1 সপ্তাহে ভিডিও দিতে পারিনি। আমি একটা পার্টিকুলার রেকর্ডিং নিয়ে কাজ করছিলাম। এবার আমার বারবার মনে হচ্ছে ওই যে এন্টিটিটা রয়েছে কোনোভাবে না আমার সাথে জুড়ে গেছে, আমাকে ফলো করছে। উলুবেড়িয়া থেকে বর্ধমানে আসছি, ইভানের বাড়িতে ছিলাম উলুবেড়িয়াতে, সেখান থেকে আমি আসছি হচ্ছে বর্ধমান। এবার বর্ধমানে আসার সময় কি হলো, পুরো রাস্তা ঠিকঠাক এসছে, একটা জায়গাতে দাঁড়িয়েছি, বাট আমার কনস্ট্যান্ট মনে হচ্ছে না যখন আমি হেলমেট পরে আছি, মানে আমার কানের কাছে কেউ উইসপারিং করছে বা কিছু একটা করছে। বা আমি যখন বাইকটা চালাচ্ছি, আমার মিরর রয়েছে বাইকের, সেই মিররে আমি দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে যে মিররের, আমি তো পেছন দিকের গাড়ি ঘোড়া দেখতে পাবো, বাট আমার সামওয়াট মনে হচ্ছে মিররের মধ্যে কোনো একটা ব্ল্যাক শ্যাডো
টাইপের কিছু একটা, মাঝখানে হঠাৎ মনে হলো যে পুরো মিররটা ব্ল্যাক হয়ে গেছে। তারপরে আমি একটা জায়গাতে, আমরা সবাই, আমার পেছনে একটা বন্ধু ছিল, আরও 2জন বন্ধু, মানে ইভানরা রয়্যাল এনফিল্ডে রয়েছে, আমি আমার বাইকে রয়েছি। আমার বাইক হচ্ছে অ্যাপাচে RTR 200 4V স্পোর্টস বাইক। দাঁড় করিয়ে টয়লেট করবো। নর্মাল টয়লেট করার আগে 3বার থুতু ফেলে, যদি এরকম কোনো জায়গায় কেউ টয়লেট করে 3বার থুতু ফেলে মনে মনে বলতে হয় যে যদি এখানে কেউ থাকেন তাহলে সরে যান, দেন ইউ নিড টু পি আফটার দ্যাট। কারণ তুমি তার জায়গাতে টয়লেট করে দিচ্ছ তো ডেফিনেটলি খোঁচে যেতে পারে না। তো এইগুলো অনেক হয়ে যায়, তাই জন্য এইগুলো আমরা জানি। আমি কি বলবো শান্তদীপ, আমি টয়লেট করছি, সামনে পুরো মানে ক্ষেত, মানে ওই কোন জায়গাটা বলতো, মগরা ঢুকবো ওরকম একটা জায়গা আছে, ওই দিল্লি রোডের ওপর দিয়ে যাচ্ছি। ওখানটায় আমার মনে হলো না, মানে ওই ক্ষেতের মধ্যে দিয়ে মানে কারুর, মানে কেউ দৌড়ে দৌড়ে চলে গেল, একটা আমি জাস্ট একটা কালো ছায়ার মতো দেখতে পেয়েছি, যার একটা মাথার মতো পোর্শন রয়েছে, আর দৌড়ে দৌড়ে গেল। আমি এটা দেখতে পেয়েছি, আমি একটু মানে শক খেয়েছি ওই সময়টা দেখে। তারপরে আমরা বাইক করে বর্ধমানের আমাদের বাড়ির কাছাকাছি এলাম, কালনা থেকে আসতে হয়। এবার আসার আগে কি হয়েছে, এই টয়লেট হয়ে যাওয়ার পর আসার সময় ইভান বলছে, ভাই ঠিক আছে, আমাদের এতক্ষণ চালিয়েছি স্পোর্টস বাইক, কষ্টও হয়, কোমর লাগে, তুই আমার বাইকটা চালা। আমরা বাইকটা এক্সচেঞ্জ করে এসছি হচ্ছে মানে আমাদের বাড়ির কাছাকাছি হাটখোলা যে জায়গাটা। বিশ্বাস করবে না, ইভান অনেক দিন বাইক চালায়, খুবই এক্সপিরিয়েন্সড। লেজের ওর মানে বাইক নিয়ে একটা বাম্পার পেরোতে হবে, লেজের পড়ে গেল আমার বাইক সময়, পেছনে আরেকটা ছেলেও ছিল। আমি ওর বাইকটা স্ট্যান্ড করে হেলমেটটা খুলে আমি দৌড়ে দৌড়ে ওর কাছে গেছি। ও বললো, ভাই আমি জানি না কীভাবে কী হলো, পা জড়িয়ে গেল, আমি পড়ে গেলাম। বাট এরকমটা হওয়ারই কথা না, ও আমার আগে থেকে বাইক চালায়। একটা জাস্ট বাম্পার চলার সময় না, বাইক আসতে ছিল, ও জাস্ট বাম্পারটাকে ক্রস করবে, ওরকমভাবে পড়ে যাওয়ার কারণই নেই। তো বাড়ি এসে ফার্স্ট এড করা হলো, এটাই করা হলো। এখানে দেখছো একটা দুল পড়ে আছে, কান বেঁধানো রয়েছে, এটা স্টাইলের জন্য না, কিছু কিছু প্রোটেকশন আমাদের নিতে হয়। এইসব প্যারানর্মাল নিয়ে 24 ঘন্টা কাজ করে কিছু কিছু প্রোটেকশন নিতে হয়, তো এটাকেও সেরকম কনসিডার করতে পারো। আমি বাড়ি এসে দেখছি আমার কানের যে দুলটা রয়েছে সেটা নেই, এটা আমি আবার তারপরের দিন বানিয়েছি। লেজিট ব্যাপারটা এটা আমার মনে হলো, এটা তো প্রোটেকশনের জন্য নেওয়া, আমার লেজিট মনে হলো যে আমার ওপর দিয়ে যেটা যাওয়ার কথা ছিল সেটা ইভানের ওপর দিয়ে গেল, যেটা হয়তো অল্পের ওপর দিয়ে হয়ে গেছে, আমার ওপর দিয়ে গেলে হয়তো আরও বেশি হতো। আর আমার এই যে কানের যেটা ছিল ওটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, কারণ এটা কিন্তু সোনার, ঠিক আছে, ওটাও সোনারই ছিল, ওটা মানে এই প্রোটেকশনের জন্যই পড়া। তো ওটা হয়ে যাওয়ার পরে, এই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পর থেকে আমি আমার কানেরটা আর খুঁজে পাইনি। আমি পরের দিন গিয়েই সকালবেলা আমি গিয়ে আমার এই কানেরটা আবার বানিয়ে এনেছি। তো এই যে ঘোষলি কল রেকর্ডিং করতে গিয়ে কিছু হয় কি হয় না, অনেক কিছু হয়। আমার নিজের মাঝে মধ্যে মনে হয়, ভাই আমার নিজের লাইফে একটা ঘটনা হয়ে গেছে এখন, এত কিছু রয়েছে, সেগুলো তো আমি অন ক্যামেরা বা কোনো পডকাস্টে, আমার পডকাস্টেও বলি না, বলতে হতে পারবো না, বাট অনেক কিছু হয়। এবার সব কিছু তুমি যদি বলতে যাও, পসিবল না সেটা বলা। তো ঘোষলি কল রেকর্ডিং করতে গিয়ে এটাই হয়েছে আপাতত। মানে তুমি আমাকে ফোনে বলছিলে যে তোমাকে একটা এই বিষয়টাই বলবো, তখন যখন বলবো তখন তুমি বুঝতে পারবে। আর সত্যি এখন বুঝতে পারছি যে আরে ভাই আমার ওপর দিয়ে যেত ঠিক আছে, আমার বন্ধু বান্ধবরা ছিল, আমার মনে হয় ভাই আমার কিছু হয়ে গেল ঠিক আছে। ইভেন আমি আমার মানে আমি যেখানে বাবা মার সাথে থাকতাম, আমি সেই জায়গাতেও এখন আর থাকি না। আমার মনে হচ্ছে যে আমার জন্য ওদের যেন কিছু প্রবলেম না হয়, আমি যেন একা থাকি, একদম একা থাকি। এবার হতে থাকে, মানে একদিন আমি কল রেকর্ড করে ঘুমোতে গেছি, বাথরুমে একটা আওয়াজ পেলাম, কিচ্ছু নেই, বাথরুমে কিছু একটা রেখেছিলাম যেটা পড়েছে, যার জন্য আওয়াজটা হয়েছে। বাথরুমে গিয়ে ওই জিনিস মানে বন্ধ, পুরো লকড, পড়ার কথাই না, যে জিনিসটা পড়েছিল সেই জিনিসটাকে কিন্তু আমি তখন গিয়ে আর খুঁজে পাইনি, তন্ন করে খুঁজেছি। তারপর জিনিসটাকে এমন একটা জায়গা দিয়ে পেলাম, সেটা আমি দেখছি বাথরুমের বাইরে ডাইনিং টেবিলের একটা সাইডে রয়েছে। এটা আমার নিজের ফ্ল্যাটে হয়েছিল। না এগুলো কিন্তু ভাই লেজিট, ঠিক আছে, আমার যদি ফুটেজ খাওয়ার তো আমার চ্যানেল আছে, আমি লেজিট আমি ফুটেজ খেয়ে নিতাম। বাট আজকে তুমি এগুলো জিজ্ঞেস করলে বা সদ্য ঘটেছে, কথার প্রসঙ্গে উঠে এলো, তার জন্য আমি বললাম। কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করে, কৌস্তবদা তোমার সাথে কী ঘটেছে সেটা তুমি জানো। আমি ভাই এইসব নিয়ে খুব একটা কথা বলতে কমফোর্টেবল নই, তাই জন্য কখনো জানানো হয়নি নিজের চ্যানেলে।
মানে এই মানে একটা তো আমরা পডকাস্ট বা এই কল রেকর্ড করতে গিয়ে অভিজ্ঞতা যা লোকের সেটা শুনি, সেটা শুনে মনে হয় হ্যাঁ মানে ভয়ানক, কিন্তু যখন নিজের সাথে হয় তখনই আমি মানে বলে দিচ্ছি তখন ফাটে হ্যাঁ আর কি। ফাটে, রাইট, ফাটে। আর দেখো ওদের ধরো এক একটা করে এক্সপিরিয়েন্স হচ্ছে, এক একটা মানুষ তার লাইফে কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, তারা নিজের ঘটনাটুকু শেয়ার করছে। বাট আমি এতগুলো ঘটনা এতজন মানুষের থেকে শুনছি, তাও খুব কম টাইম স্প্যানের মধ্যে। ধরো আমার এক সপ্তাহে 2টো এপিসোড যায়, বৃহস্পতিবার দিন রোববার দিন, সেটা আমি আপলোড করার জন্য শুনছি। এছাড়াও এমন অনেক রেকর্ডিং রয়েছে যেগুলো আপলোড করা হয় না, সেগুলোও শুনছি। মানে আমি হয়তো মানুষের জীবনের প্রায় 1000টা ঘটনা আমি মানুষের শুনেছি, যার মধ্যে কয়েকটা মানে কিছুটা পোর্শন আপলোড করা রয়েছে। বাট যেগুলো আমি আপলোড করিনি তারও নিশ্চয়ই কারণ আছে, কারণ সেগুলো এতটাই নেগেটিভ আমি চাইনি সেটা আমার অডিয়েন্স শুনুক, দ্যাটস ওয়াই ওগুলো আপলোড করা হয়নি। হরর নিয়ে কাজ করি বা এইসব নিয়ে কাজ করি, শুনতে হয়তো খুব মজাদার মনে হবে যে নতুন নতুন গল্প রোজ শুনছি, কাজ করছি, ইউটিউবার, এই সেই হ্যান ত্যান। বাট এটার পেছনে যে আফটার এফেক্টসগুলো রয়েছে যেগুলো আমাকে সামলাতে হয়, সেগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। অনেক ক্ষেত্রে এরকমটাও হয় যে আমি রাতের পর রাত ঘুমোতে পারি না, কারণ আমার মনে হয় যে আমার বেডরুমের দরজার বাইরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, আমার ঘুমানোর অপেক্ষা করছে। সো এইগুলো হয়। এই ভয়ানক মহল থেকে একটু বেরিয়ে আসি, আবার ঢুকবো আমরা, তবে বেরিয়ে আসি। তুমি কি এলিয়েনে বিশ্বাস করো? দেখো আমাদের ইউনিভার্সটা এতটা বড় না, সেটার একটা পার্টিকুলার গ্যালাক্সির একটা সূর্য, তার 9টা গ্রহের একটা গ্রহের মধ্যে আমরা বসে আছি। পুরো ইউনিভার্স বা মাল্টিভার্স বলতে পারি আমি এখন, সেটা অনেক বড়। আর আমি মানতে নারাজ যে আমরাই একমাত্র লিভিং বিংস এখানে রয়েছে। আমার তো মনে হয় এলিয়েন্স আছে, ডেফিনেটলি আছে। আর মানে আমি একটা থিওরি পড়েছিলাম বেশ কিছু বছর আগে, আর এটা নিয়ে একটা মুভিও তৈরি হয়েছে, প্রোমেথিউস বলে একটা মুভি রয়েছে, সেটা দেখতে পারেন অনেকে। সেখানে বলা হচ্ছে যে কোনো এলিয়েনেটেড স্পিসিস, মানে যে এলিয়েন, সে খুবই ইন্টেলেকচুয়াল একটা সিভিলাইজেশন থেকে বিলং করে। আমাদের পৃথিবীতে তাদের বাঁচার উপযুক্ত একটা পার্টিকুলার বাসস্থান তারা পেয়েছে, তাই জন্য যে তাদের যে ডিএনএটা রয়েছে সেটা এখানের জল, মাটি, পরিবেশের সাথে মিশিয়ে দিয়েছে, যার কারণে সেখান থেকে ইভলভ হতে 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 আমরা মানুষ তৈরি হয়েছে। প্রোম্যাথিউস মুভিতে এটা খুব ভালোভাবে ডেপিক্ট করা রয়েছে। ইভেন কিছু ধর্মগ্রন্থে এটা লেখা রয়েছে, আমি যদি খুব ভুল না করি বাইবেলে, আমি হয়তো সঠিক ফ্রেজটা হয়তো বলতে পারছি না, এখানে এক পার্টিকুলার একটা ওয়ার্ড রয়েছে বা একটা সেন্টেন্স রয়েছে যে দে মেড দেয়ার এক্স্যাক্ট রেপ্লিকা, মানে তারা আমাদেরকে নিজেদের মতন করে বানিয়েছে। আমরা দেখবে আমাদের সনাতন ধর্মে আমাদের দেখতে কিন্তু অনেকটা আমাদের দেবদেবীদেরই মতো, হয়তো হাত অনেক বেশি, সেগুলো হয়তো অনেক কিছু সিম্বলাইজ করে, বাট একটা হিউম্যানয়েড ফিগার তাদের আছে। সেটার কনসেপ্টই হয়তো এরকম যে তারা হয়তো তাদের মতোই আমাদেরকে দেখতে বানিয়েছে। এবার অনেকে আমাকে গালাগালি দিতে পারে, আমার মনে হয় যে আমরা যে তৈরি হয়েছি সেটা হয়তো এরকম কোনো হায়ার ইন্টেলেকচুয়াল বিং বা অর্গানিজম আমাদেরকে নিজেদের মতো তৈরি করেছে, যাদেরকে আমরা ভগবান হিসেবে কনসিডার করি। মানে ভগবান বা একটা ইউনিভার্সাল ফোর্স তো রয়েইছে, একদম পরমাত্মা যেটা, তাকে আমি বিশ্বাস করি, সেটা প্রকৃতি। বাট আমার মনে হয় যে আমরা যারা তৈরি হয়েছি তারা কিন্তু আমাদের তৈরি করা হয়েছে। সো হ্যাঁ, আমার মনে হয় এলিয়েন এক্সিস্ট করে, আমরা হয়তো খুঁজে পাইনি এখনো, বা খুঁজে পেয়েছি হয়তো জনসমক্ষে, সেটা কোনো গভর্নমেন্ট বা কোনো অর্গানাইজেশন বলতে চায় না। ইভেন এখানে আরেকটা কনসেপ্ট চলে আসে রেপটাইল হিউম্যানসদের, মানে সরীসৃপ মানব। ইলুমিনাটি বলে একটা সিক্রেট অর্গানাইজেশন রয়েছে, সেটা এরকম ক্লেম করে যে এটা পুরোটা ওয়ার্ল্ড ইলুমিনাটি চালাচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, নর্থ কোরিয়া এখন 12,000 সোলজার ইউক্রেনে পাঠাচ্ছে রাশিয়ার হয়ে লড়ার জন্য। মিডল ইস্টে এত ক্রাইসিস, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে টেনশন, ঠিক আছে। তার মানে আগের এতে ইউএস অ্যান্ড ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার ইউএসএসআরের মধ্যে কোল্ড ওয়ার চলছে। আফ্রিকা তো ছেড়েই দিলাম, ওখানে সিভিল ওয়ার লেগেই রয়েছে, এত কিছু।
এটা কিন্তু কোনো একটা অর্গানাইজেশন করাচ্ছে, সেটা হয়তো হতে পারে ইলুমিনাটি, বা আমরা হয়তো তাদের নামই জানি না, যদি সিক্রেট হয় তাহলে আমরা জানতে পারতাম না, হয়তো ইলুমিনাটি এটাকে রিপ্রেজেন্ট করে, বা এই নামটা দিয়ে আমরা সেই সিক্রেট অর্গানাইজেশনকে চিনতে পারি। তো এই যে ইলুমিনাটি রয়েছে বা সিক্রেট অর্গানাইজেশন রয়েছে, তাদের মধ্যেই অনেকে ক্লেম করে অনেকে এলিয়েন্স রয়েছে বা রেপটাইল হিউম্যানস রয়েছে, যারা হয়তো মানুষেরই মতো দেখতে, বাট তারা মানুষ নয়, আর তারাই হয়তো সিক্রেটলি আমাদের এই পুরো পৃথিবীটাকে চালাচ্ছে। আর তার থেকেও বড় বিষয় এটা, আমরা এলিয়েন যে ইনভেশন রয়েছে সেটাকে নিয়ে ভয় পাই, কখনো কোনো এলিয়েন আসবে আমাদের ইনভেট করে নেবে, আমাদের পুরো সিভিলাইজেশন ওদের দাসত্ব করবে। বাট আমার মনে হয় হয়তো এটা অনেক আগেই হয়ে গেছে, আমরা জানতে পারিনি। আমরা তো আলটিমেটলি কারুর না কারুর দাসত্ব করছি। আমরা যারা ইউটিউবার কনসিডার নিজেকে করি, ঠিক আছে, আমরা ভাবি যে আমাদের কোনো বস নেই, আমরা নিজেদেরই বস, ঠিক আছে। বাট তুমি শান্তদীপ, তুমি নিজে একজন ইউটিউবার, তুমি আমাকে এটা বলো, তুমি কি কখনো, ধরো তোমার সপ্তাহে তুমি 3টে আপলোড করো, ধরো কোনো উইকে তুমি 3টে আপলোড করতে পারলে না, তুমি কি শান্তিতে থাকতে পারবে? না, অ্যালগোরিদমের চাপ। তুমি যদি সেই সময় আপলোড না করো, তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যেতে পারে, তোমার এটা মনে হতে পারে লোকজন আমাকে হয়তো ভুলে যেতে পারে। এটা হয়, এটা আমাদের সবার মধ্যেই হয়। এবার সেই কারণে কিন্তু আমরা রেগুলার বেসিসে কাজটা করে যাচ্ছি, আপলোড করে যাচ্ছি। এবার ধরো কোনো কারণে ইউএসএর সাথে আমাদের প্রবলেম হলো, আর পুরো ইন্ডিয়ার যে রিজিয়ন রয়েছে সেখানে ইউটিউব বন্ধ করে দিল, আমরা তো পুরো আমাদের গল্প হয়ে যাবে পুরো, ঠিক আছে। তার মানে কি, আমরা তো সিক্রেটলি কারুর একটা আন্ডারেই রয়েছি, হয়তো একদম প্রপারলি শো হচ্ছে না যে আমরা কারুর আন্ডারে রয়েছি, বাট আমরা তো কারুর একটা প্রেশারে বা আন্ডারে রয়েছি। যদি এখন কেউ ইউটিউব বন্ধ করে দিতে চায়, আমরা সবার আগে ইউটিউবার যারা রয়েছে তারা প্রোটেস্ট করবো, না এরকম হোক না, এরকম কিছু একটা নিয়ে প্রোটেস্ট করবো। বা এত মানুষ ইউটিউবের প্রতি ডিপেন্ডেন্ট, সেই ব্যাপারটাও রয়েছে। তো এখন একটা পার্টিকুলার স্টেট যেটা এটার কন্ট্রোলে রয়েছে, টোটাল সোশ্যাল মিডিয়া বা এইসব হ্যান্ডেলের, তারা যদি বন্ধ করে দিতে চায়, তাহলে তো আমরা সবাই হয়তো ওর দাসত্বই করব, যাতে, বা আমরা তো কন্ট্রোলড হচ্ছি সেটার মাধ্যমে, তো আমরা নিজেরাও যে কন্ট্রোলড হচ্ছি সেটা আমরা বুঝতে পারি না। এটাকে অনেকটাকে সাবলিমিনাল মেসেজ বলে। ধরো তোমাকে একটা প্রোডাক্ট কিনতে হবে বা কেনাতে হবে, তো আমি খুব প্যাসিভলি তোমাকে সেই প্রোডাক্টটার ইনপুট দিয়ে যাচ্ছি। ধরো তুমি হলুদ কালারের কোনো একটা সাবান কিনবে, আমি কীভাবে ইনপুট দিচ্ছি, তোমাকে আমি ইয়েলো কালারটা বারবার দেখাচ্ছি। তো এই সাবলিমিনাল মেসেজের মাধ্যমে অনেক ক্ষেত্রে আমাদেরকে ম্যানুপুলেট করা হয়, বা আমাদের চয়েসটাকে ম্যানুপুলেট করা হয়, বা কাকে আমরা ভোট দেবো ইভেন সেটাকেও ম্যানুপুলেট করা হয়। এবার আমরা যখন কাউকে ভোট দিচ্ছি বা আমাদের সরকার তৈরি করছি, এই ক্ষেত্রে তো এরকমটা হতে পারে, আমাদেরকে ম্যানুপুলেট করে সেই সরকারটাকে তৈরি করা হচ্ছে, আমরা কারোর কন্ট্রোলের মধ্যে জিনিসটা করছি। আমরা ডেমোক্রেসি ভাবছি, বাট এটা ডেমোক্রেসি না, কারণ আমাদেরকে সেরকমভাবে ইনফ্লুয়েন্স করা রয়েছে। তো এই যে এলিয়েনের ব্যাপারটা, আমি কমপ্লিটলি, আমার নিজস্ব মতামত এটা, আমার মনে হয় এলিয়েন আছে এবং আমাদের মধ্যেই আছে। না, খুব একটু অন্যরকম পার্সপেক্টিভ দিলে তুমি, মানে এরকম সচরাচর আমি বলতে শুনিনি। ন্যাচারালি বলেছে হ্যাঁ এতগুলো মাল্টিভার্স এখন তো প্রমাণ হয়ে গেছে, তো তার মধ্যেই রয়েছে, আমাদের ধর্মগ্রন্থের মধ্যেই রয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ সে তো আমাদের আছেই। তো বৈজ্ঞানিকরাও আমি দেখেছি, সায়েন্টিস্টরাও বলে যে হ্যাঁ আছে, কিন্তু এইভাবে তুমি যে এক্সপ্লেন করলে, অবশ্যই এটা পুরোটাই তোমার মতামত, কিন্তু এটা একটা নতুন আমরা দিক পেলাম। মানে আমি এখানে অ্যাজ এ ইউটিউবারই বলছি, এই যে তুমি আমাকে বললে এটা পুরোপুরি তোমার মতামত, ঠিক আছে, মানে এই মতামতের সাথে এটা আমার থিওরি, এটা আমি বিশ্বাস করি বা এটা আমার মনে হয়েছে। তুমি কিন্তু তুমি কিন্তু এটাকে পুরোপুরি মানতে পারবে না, বা আমি যদি তোমার চেয়ারে বসতাম, আমিও কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি হ্যাঁ আমারও এটা মনে হয়, এটা আমি বলতে পারবো না। এটা যেটা পারি না, আমি এটাও ভেবে দেখেছি, এটাও কিন্তু আমরা ভাবি যে আমাদেরকে কে কীভাবে জাজ করবে, কোন জায়গাটা কিভাবে আমাদের এই পার্সপেক্টিভটাকে মানবে বা মানবে না, কন্ট্রোভার্সি হবে, এটাও কিন্তু একটা এক্সটার্নাল চাপ বা সাবলিমিনাল মেসেজ, যার কারণে আমরা প্রত্যেকে ইউটিউব ভিডিওর আগে একটা ডিসক্লেমার মারি, সেটা হচ্ছে বক্তা যা বলছেন তার নিজস্ব মতামত, তুমিও করো আমিও করি। এইগুলো কি বলতো, আমরা এমনভাবে কন্ট্রোল হচ্ছি না শান্তদীপ, আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমরা কন্ট্রোলড। তো এটাই কনসেপ্ট। আমি তোমার বিষয়ে শেষ প্রশ্ন করব, তোমার বিষয় যেটা মিডিলে ছেড়ে গেছিলো আর কি, ভুলে গেছিলাম প্রশ্নটা, আবার মনে পড়েছে। তোমার কি ফিউচারে
হিন্দিতে যেটা হচ্ছে, এটা আমি গৌরবদাকেও করেছিলাম, যে হিন্দিতে যেটা হচ্ছে যে অনেকে বিজনেস খুলছে বা কেউ ফিল্মের দিকে যাচ্ছে, ভুবন যেমনি আস্তে আস্তে ওয়েব সিরিজ ফিল্মের দিকে যাচ্ছে, আশিসও শুনছি নিজের একটা কি সিরিজ বা কিছু Perfume-এর আনছে, একটা হ্যাঁ, brand ওটা তৈরি তো করেছে, খুলেছেই, আর প্লাস হ্যাঁ। আনছে, ম্যাক্সিমামেরই ব্র্যান্ড আছে। তোমার কি কোনো প্ল্যান আছে সেরকম, কি প্ল্যান? মানে মুভি লাইক বানানো? বিজনেস বা অন্য কিছু? দেখো ভাই, বিজনেসের কথা যদি বলো, আমার নিজের একটা রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে, ঠিক আছে, একটা ক্যাফে টাইপের। অবভিয়াসলি ভূত থিম হবে না ওটা, ইট উইল বি আ প্রপার ক্যাফে, সেরকম একটা বানানোর ইচ্ছা আছে। আর ডেফিনেটলি আমার নিজস্ব কিছু কন্টেন্ট রয়েছে, নিজস্ব কিছু লেখালেখি রয়েছে, যেটা পার্সোনালি আমি কখনো শেয়ার করিনি কোথাও। সেরকম মানে আমি বছরে মোটামুটি এরকম 4-5টা স্ক্রিপ্ট নিজে বানাই, সেগুলো জমছে, যখন টাকা পয়সা হবে, ঠিক আছে, তখন সেগুলো নিয়ে একটা কাজ করবো আমি। আচ্ছা, মানে আলটিমেটলি সেই সিনেমা বানানোর টুকটাক, মানে Cinema- সিনেমা না হলেও সিরিজ বা এই টাইপের গল্প বলার ইচ্ছা আছে। হ্যাঁ, মানে আমার দেখো গল্প তো দেখো সব কিছুই গল্প, আর গল্পটা এই কারণেই আসে কারণ মানুষ গল্পের সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। দেখা যাক ইন ফিউচার কি করা যায়, ঠিক আছে। আমি তো সিনেমারই মানুষ, আমি আর কি বলবো। যাই হোক, তো আমার শেষ প্রশ্ন আজকের পডকাস্টে তোমাকে যেটা জানার, যে অনেকেই বলে, বাট আমিও মানি, আমি ম্যাক্সিমাম টাইম এটাই মানি, যে আমি যদি প্রকৃত ভক্ত হই বা ভগবানকে পুরোপুরিভাবে মানে ভালোবেসে ডাকি, হ্যাঁ, তাহলে অনেকটাই এই ভূত প্রেত এইসব বিষয় আমাকে অ্যাটাক করতে পারবে না। হ্যাঁ, এটা একটা থিওরি আছে যে যার রাশি হালকা তাকে অ্যাটাক করবে, ওই বিষয়টা বাদ দিয়ে বলছি আমি, যে কেউ যদি, আমি আমার কথা বাদ দিয়েছি, কেউ যদি প্রকৃত ভক্ত হয় তাকে কি এই ভূত প্রেত অ্যাটাক করতে পারে? হ্যাঁ পারে। আর ভক্তির ব্যাপারটা না, যে ভগবানকে আমি ভক্তি করছি আমাকে ভূত প্রেতের অ্যাটাকের থেকে বাঁচানোর জন্য, ব্যাপারটা ঠিক সেরকম হয় না। আমার যেটা মনে হয় পজিটিভ থিঙ্কিং আর পজিটিভ ম্যানিফেস্টেশনই হচ্ছে ভগবানকে প্রেয়ার করার একটা কারণ। ভগবানকে আমরা কেন প্রেয়ার করি? পজিটিভিটি পাবো। আমি ভগবানের কাছে আমার একটা মনের ইচ্ছা রাখছি, ভগবান আমি এটা চাইছি, দেখলে হয়েও গেল, এটা কিন্তু ম্যানিফেস্টেশন। প্রকৃতির কাছে আমরা চাইছি, ভগবান মানে কি? প্রকৃতিই তো। এবার ধরো আমি চাইছি যে আমি এইসব ভূত প্রেত পিশাচ এইসবের অ্যাটাকের থেকে বেঁচে থাকি, আমার মধ্যে যদি সেই লেভেলের পজিটিভ থিঙ্কিং থাকে, সেই লেভেলের, হ্যাঁ, আর ম্যানিফেস্টেশনের পাওয়ারটাও যদি সেই লেভেলের থাকে, ডেফিনেটলি তুমি ভূত প্রেতের মাধ্যমে অ্যাটাকড হতে পারো, বাট কোনো না কোনোভাবে তুমি বেঁচে যাবে, ঠিক আছে। মানে ভগবানকে রাখছি মানে আমি কখনো ভূত প্রেত দেখতে পাবো না, ব্যাপারটা আমার মনে হয় না পার্সোনালি ঠিক। বাট আমার মনে হয় যে তুমি ভগবানকে যদি রাখো, তোমার লাইফে যাই প্রবলেম আসুক, যাই আপ ডাউনস আসুক, তুমি সেখান থেকে অ্যাটলিস্ট বেঁচে ফিরে আসতে পারবে। কারণ ভগবানকে তো আমি পার্সোনালি মানে ভগবানকে ডাকি একটাই কারণে, আমি তার সাথে কানেক্টেড ফিল করতে চাই, তাই জন্য ডাকি। মানে আমার অ্যাসাজ এরকম ব্যাপারটা ঠিক নেই যে দেওয়া নেওয়ার ব্যাপারটা অ্যাসাজ নেই আমার মনের মধ্যে। তো আমি এটা চাইছি, এটা আমি করছি, এরকমভাবে আমি ভাবি। বাট ভগবান তুমি আমাকে দিয়ে দাও 500 টাকা দেবো, সেই কনসেপ্টটা আমি ঠিক বিলিভ করতে পারি না, বা আমি নিজে পার্সোনালি বিলিভ করি না। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, মানে মোট কথা, তুমি যদি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থাকো অ্যান্ড পজিটিভ মাইন্ডে থাকো, তোমার অরাটা পজিটিভ থাকে, তাহলে অ্যাটাক হয়তো হতেই পারে, এটা নেচার, কিছু বলা যায় না, বাট মানে সেটা ফলপ্রুত, মানে ওদের তরফ থেকে ফলপ্রুত হবে না। হ্যাঁ, মানে তুমি বেঁচে যাবে আলটিমেটলি। একটাই কথা না, যে রাখে হরি মারে কে, হ্যাঁ, এটাই ব্যাপার। যাই হোক, আমি মনে হয় আজকে পডকাস্টে সব রকম প্রশ্নই করলাম তোমায়, আমার যতটুকু জানার ছিল। এবার দর্শকরা হয়তো আলাদা জানতে চায়, তার জন্য আমরা অন্য দিন বা অন্য কোথাও পডকাস্ট করতেই পারো তুমি, সেটা আমার এক্সক্লুসিভ গেস্ট তো নয়। যাই হোক, জোকস অ্যাপার্ট। আর মানে তোমার চ্যানেলে এসে না ভাই খুব, হ্যাঁ সরি, মানে তোমার চ্যানেলে এসে মানে খুব, মানে কি বলবো, খুব রিল্যাক্সিং ফিল হলো। ইনিশিয়ালি বুঝলাম ওই মানে এত কিছু হয়েছে, আর রিসেন্টলি মানে কিছুদিন আগেই 4-5 দিন আগেই এইসব ঘটনা হয়েছে, একটু তো নার্ভাস ছিলাম, মানে ঘটনাগুলোর জন্য নার্ভাস ছিলাম। বাট আড্ডা মারতে মারতে যখন তোমাকে জিনিসটা বললাম, অনেকটা ফ্রি লাগছে নিজের এখন। আর তুমি আরও বেশি উন্নতি করো, এটাই চাই আমি, ঠিক আছে। আরও বেশি ভালোভাবে পডকাস্ট আনো বিভিন্ন বিষয়ে, তোমার পডকাস্ট আমিও দেখি, ঠিক আছে, আমার খুব ভালো লাগে। অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দেখি আবার যদি কোনোদিনও বসা যায়। ডেফিনেটলি থ্যাংক ইউ।